পারিবারিক যাত্রা থেকে ঠিক একদিন আগে যখন আমার ঘরের কোণে আমার স্যুটকেস পুরোপুরি প্যাক করা রাখা ছিল, আমার ছেলে আমার কাছে এলো এবং সে বড়ই শান্তভাবে বলল, মা, এবার আপনার জন্যে জায়গা নেই। আমি সেই তালিকার দিকে তাকালাম। ৪২ জন আত্মীয় এবং বন্ধুর টিকিট বুক করা ছিল, কিন্তু সেই পুরো তালিকায় আমার নাম কোথাও ছিল না। সেই মুহূর্তে আমার রক্ত জমে গিয়েছিল। আমি কাঁদিনি, আমি কোনো হাঙ্গামা করিনি, শুধু আমি চুপ ছিলাম। যখন তারা সবাই এয়ারপোর্ট এবং বাস স্ট্যান্ডের জন্য বেরোল, তখন আমি এমন কিছু করলাম যার কথা তারা স্বপ্নেও ভাবেনি। আমার নাম মীরা এবং আমার বয়স ৬৩ বছর। গত ৫০ বছর ধরে আমার জীবনের প্রতিটি মুহূর্ত, আমার প্রতিটি সিদ্ধান্ত শুধু আর শুধুমাত্র একটি মানুষের চারপাশেই ঘুরত, আমার ছেলে রাহুল। জয়পুরের এই পুরনো কিন্তু শান্ত পাড়ায় মানুষ আমাকে একজন আদর্শ এবং সংস্কারী মা হিসেবে চেনে। আমি একটি স্কুলে পড়াতাম, রাত জেগে মানুষের জামাকাপড় সেলাই করতাম, যাতে রাহুল কখনো এটা অনুভব না করতে পারে যে তার মাথায় পিতার ছায়া নেই। যখন সে মাত্র ৬ মাসের ছিল, তখন তার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তিনি কখনো ফিরে তাকাননি, কখনো একটা পয়সাও পাঠাননি। আমি একার দমে তাকে বড় করেছি। নিজের আনন্দ, নিজের শখ, নিজের ঘুম সবকিছু রাহুলের ভবিষ্যতের ভিত তৈরিতে বিলিয়ে দিয়েছিলাম। যখন অন্য বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে ছুটি কাটাতে যেত, তখন আমি ওভারটাইম করতাম যাতে রাহুলের জন্য একটা নতুন সাইকেল কিনতে পারি। যখন সে অসুস্থ হতো, তখন আমি রাতভর তার শিওরে বসে জলপট্টি দিতাম। আর আজ সেই রাহুলই আমাকে বলল যে তার সফরে আমার জন্যে কোনো জায়গা নেই। এই সব গত মঙ্গলবার সকালে শুরু হয়েছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে প্রাতরাশের বাসন ধুয়ে নিচ্ছিলাম। কল থেকে পড়া জলের শব্দের মাঝে আমি রাহুলের পায়ের আওয়াজ শুনতে পেলাম। সে সেদিন খুব সকালেই আমার ঘরে চলে এসেছিল, যা নিজে থেকেই একটি অদ্ভুত ব্যাপার ছিল। ৩৮ বছরের রাহুল এখন তার স্ত্রী প্রিয়ার সাথে একটি নতুন এবং পশ এলাকায় থাকে, আর কোনো কাজ ছাড়া সে কখনো এত সকালে আমার সাথে দেখা করতে আসত না। সে ডাইনিং টেবিলের পাশে চেয়ার টেনে বসে পড়ল এবং নিজের আঙুল দিয়ে টেবিল চাপড়াতে লাগল। এটা তার পুরনো অভ্যেস ছিল। যখনই সে নার্ভাস হতো, সে এমনটাই করত। আমি তোয়ালে দিয়ে নিজের হাত মুছলাম এবং হাসি মুখে তার দিকে ফিরলাম। কি ব্যাপার বাবা, সব ঠিক তো? আমি জিজ্ঞেস করলাম। সে আমার চোখের দিকে না তাকিয়েই উত্তর দিল, মা, আমাকে এই বছরের ট্রিপ সম্পর্কে কথা বলতে হবে। প্রতি বছর গরমের ছুটিতে আমাদের পুরো পরিবার একসঙ্গে কোনো রিসর্ট বা হিল স্টেশনে যেত। গত ১৫ বছর ধরে এটা আমাদের একটি পারিবারিক পরম্পরা ছিল, এবং প্রতি বছর এই যাত্রার পুরো দায়িত্ব আমার থাকত। সবার জন্য খাবার বানানো, টিকিটের খেয়াল রাখা, ওষুধ প্যাক করা, বাচ্চাদের জন্য স্ন্যাক্স বানানো, এসব আমিই করতাম। আমার মনে হলো সে আমাকে সেই সব জিজ্ঞেস করতেই এসেছে। আমি উৎসাহ নিয়ে বললাম, হ্যাঁ বাবা, বল, এবার আমি কি বানিয়ে রেখে দেব? মঠরি আর লাড্ডু বেঁধে দেব? রাহুল একটা দীর্ঘশ্বাস নিল এবং হঠাৎ তার গলায় এমন একটা রুক্ষতা চলে এলো যা আমি আগে কখনো শুনিনি। আসলে মা, এবার সবকিছু আলাদা হতে চলেছে। আমরা ঠিক করেছি যে আমরা সবাই একটা বড় লাক্সারি বাস বুক করে যাব, একটা গ্রুপ ট্যুরের মতো। খুব মজা হবে। আমার মন খুশিতে ভরে গেল। আমি বললাম, আরে বাহ, এটা তো খুবই ভালো ভাবনা। আমরা কবে বেরোচ্ছি? রাহুল অস্বস্তিতে গলা ঝাড়ল। এখানেই একটা ছোট সমস্যা আছে মা। বাসে সিটের সংখ্যা সীমিত। আমরা ৪২ জনের বুকিং পাকা করে ফেলেছি এবং তাতে এখন আর কোনো জায়গা বাকি নেই। আপনার জন্য জায়গা নেই। তার এই কথাগুলো আমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। আমার হাত থেকে সেই চীনামাটির কাপটি, যেটি আমি এইমাত্র ধুয়ে মুছছিলাম, ফেচলে গিয়ে মেঝেতে পড়ে গেল। ছনছন করে শব্দ হলো এবং কাপের ডজনখানেক টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ল। ঠিক যেমন সেই মুহূর্তে আমার বুকের ভেতরে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি কিছু বুঝলাম না। আমি মেঝেতে ছড়িয়ে থাকা টুকরোগুলোর দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, ৪২ জন যাচ্ছে, কিন্তু আমার জন্য জায়গা নেই। রাহুল তৎক্ষণাৎ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। সে পরিষ্কারভাবে এই পরিস্থিতি থেকে পালাতে চাইছিল। দেখুন মা, এইবার আমরা চাইছি ট্রিপটা একটু বেশি ডাইনামিক হোক, মানে অল্পবয়সী লোকজন, বেশি শোরগোল, চড়া মিউজিক। আপনি সেখানে খুব অস্বস্তি অনুভব করবেন। আপনি এখানেই ঘরে থেকে আরাম করুন। আপনারও তো নিজের জন্য সময় দরকার না? আমি ধীরে ধীরে নিচে ঝুঁকে সেই ভাঙা টুকরোগুলো সামলাতে লাগলাম, মূলত এই কারণে যাতে রাহুল আমার চোখে ভরে আসা সেই জল দেখতে না পায়, যা আমার চোখের পাতায় ভারী হয়ে আসছিল। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ঠিক আছে, কে কে যাচ্ছে রাহুল? আমি শুনলাম সে নিজের পকেট থেকে একটা কাগজ বের করল। অবশ্যই আমি আর প্রিয়া যাচ্ছি।
প্রিয়ার বাবা মা আছে, আমার খুড়তুতো ভাই রোহিত আর ওর পরিবার আছে, চাচাজি আছেন, যদিও আমরা ওনার সাথে বছরে একবার দেখা করি। প্রিয়ার অফিসের কিছু বন্ধু আছে, হয়তো আপনি ওদের চেনেন না। কামওয়ালি বাই কমলাও যাচ্ছে, কারণ এত লোকের দেখাশোনা আর পরিষ্কারের জন্য কারোর তো দরকার পড়বে। আর হ্যাঁ, শর্মেজির ব্রুনোও যাচ্ছে। ব্রুনো? আমি কাঁচের টুকরোগুলো হাতে ধরা অবস্থাতেই জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, শর্মাজির কুকুর, সেও তো পরিবারের অংশই না। আমি সেখানেই মেঝেতে বসেই রয়ে গেলাম। আমার হাত অবশ হয়ে গিয়েছিল। সেই অচেনা লোকের কুকুরের জন্য সেই পারিবারিক যাত্রায় জায়গা ছিল, কিন্তু আমার জন্য নয়। সেই মহিলা যে গত ১৫ বছর ধরে এই যাত্রাগুলোর প্রতিটি ছোট বড় জিনিসের ব্যবস্থা করেছিল, যে এই পরিবারের জন্য হাজার হাজার রুটি সেকেছিল, যে অসুস্থ বাচ্চাদের বমি পরিষ্কার করেছিল, যে রাহুলকে বাড়ির ডাউন পেমেন্ট করার জন্য নিজের জীবন ভরে সঞ্চয় দিয়ে দিয়েছিল, আজ সেই মহিলার দাম একটা কুকুরের চেয়েও কম হয়ে গিয়েছিল। মা প্লিজ, এটাকে এত বড় ইস্যু বানাবেন না, রাহুল বিরক্তি ভরা গলায় বলল। মাত্র ১ সপ্তাহের তো কথা, আপনি সবসময় আমাদের সবার দেখাশোনায় লেগে থাকেন। এবার টিভি দেখুন, শান্তিতে ঘুমান, এটা আপনার জন্য একটা ছুটির মতোই হবে। আমি খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল যেন আমার ৬৩ বছরের পুরো ওজন আমার মেরুদণ্ডের ওপর চলে এসেছে। আমি নিজের ছেলের দিকে তাকালাম, সেই মানুষটি যে জন্মানোর পর থেকে আমার পুরো দুনিয়ার কেন্দ্রবিন্দু ছিল। আজ আমি তাকে প্রথমবার তার আসল রূপে দেখলাম। আমি দেখলাম কিভাবে সে আমার নজর এড়িয়ে যাচ্ছিল, কিভাবে সে বারবার নিজের ঘড়ি দেখছিল, যেন আমার দুঃখ তার কাছে শুধুমাত্র সময়ের অপচয়। আমি খুব শান্ত গলায় তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সবাইকে বলে দিয়েছ যে আমি যাচ্ছি না? রাহুল মাথা নাড়ল। হ্যাঁ, প্রিয়ার মনে হল এটাই সঠিক হবে, যাতে শেষ সময় কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়। প্রিয়া? অবশ্যই এটা আমার বৌমারই ভাবনা ছিল। গত ৮ বছর ধরে, যখন থেকে রাহুলের সাথে তার বিয়ে হয়েছিল, আমি দেখেছিলাম কিভাবে সে খুব চালাকির সাথে আমাকে আমারই ছেলের জীবনের এক পাশে ঠেলে দিচ্ছিল। প্রথমে পারিবারিক ডিনার আমার বাড়ি থেকে তাদের বাড়িতে শিফট হলো, তারপর বড় সিদ্ধান্তে আমার মতামত নেওয়া বন্ধ করে দেওয়া হলো। আর আমি জিনিসগুলো তখন জানতে পারতাম যখন সেগুলো আগে থেকেই ঠিক হয়ে থাকত। আর এখন আমি বুঝে গেলাম। আমার মুখ থেকে শুধু এটুকুই বেরোল। রাহুলের মুখে একটা সুস্থির নিঃশ্বাস দেখা গেল। আমি জানতাম মা, আপনি ঠিক বুঝে যাবেন, আপনি দুনিয়ার সবথেকে ভালো মা। সে এগিয়ে এলো এবং আমার গালে একটা দ্রুত চুমু খেল। এটা সেই ধরনের চুমু যা আপনি তখন করেন যখন আপনি কারো থেকে যত তাড়াতাড়ি সম্ভব পিছু ছাড়াতে চান। আমরা কাল ভোরে খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, তো হয়তো আমরা আপনার সাথে দেখা করতে পারব না। নিজের খেয়াল রাখবেন। আর ব্যাস, বিনা কোনো আর সাফাই দিয়ে সে সেখান থেকে চলে গেল। আমি শুনলাম তার গাড়ি স্টার্ট হলো এবং তার শব্দ দূরে যেতে যেতে পুরোপুরি গায়েব হয়ে গেল। আমি সেই ফাঁকা রান্নাঘরে নিজের পায়ের কাছে ছড়িয়ে থাকা ভাঙা কাপের টুকরোগুলোর সাথে না জানি কতক্ষণ একা দাঁড়িয়ে রইলাম। আমি ৫০ বছর একজন সিঙ্গেল মাদার হিসেবে কাটিয়েছিলাম। আমি নিজের জন্য আসা বিয়ের প্রতিটি সম্বন্ধ প্রত্যাখ্যান করে দিয়েছিলাম, কারণ আমি চাইনি যে আমার ছেলেকে কখনো সৎবাবার কথা শুনতে হোক। আমি নতুন শাড়ি কিনিনি, নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম যাতে রাহুল একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পারে। যখন অন্য বাচ্চাদের বাবা তাদের গ্র্যাজুয়েশনে হাততালি দিচ্ছিল, তখন আমি সেখানে একা দাঁড়িয়ে কাঁদছিলাম। যখন রাহুলের প্রথম প্রেমিকার সাথে ব্রেকআপ হয়েছিল, তখন সারা রাত আমি তার চুল হাতালি দিয়েছিলাম। আর আজ ৬৩ বছর বয়সে আমি এটা জানতে পারলাম যে আমার সেই সব নিঃস্বার্থ প্রেম, আমার সেই পুরো জীবনের বলিদানের শেষ পরিণাম এই ছিল যে একটা বাসে আমার জন্য জায়গা নেই, কিন্তু একটা অচেনা লোকের কুকুরের জন্য জায়গা আছে। সেদিন রাতে আমি এক মুহূর্তের জন্যও ঘুমোতে পারিনি। আমি বিছানায় এপাশ ওপাশ করতে থাকলাম আর সেই সমস্ত মুহূর্তগুলোর কথা মনে করতে থাকলাম যখন আমি হ্যাঁ বলেছিলাম, অথচ আমাকে না বলা উচিত ছিল। সেই প্রতিটি বার যখন আমি রাহুলের প্রয়োজনকে নিজের প্রয়োজনের ওপরে রেখেছিলাম, সেই প্রতিটি বার যখন আমি তার খারাপ ব্যবহারকে এই বলে ঠিক জাহির করেছিলাম যে বাচ্চারা বড় হচ্ছে, তাদের নিজেদের জীবন আছে। কিন্তু এটা নিজেদের জীবন হওয়া ছিল না, এটা নিষ্ঠুরতা ছিল, এটা বিশুদ্ধ স্বার্থপরতা ছিল। পরের দিন ঠিক সকাল ৬টার সময় আমি আমার বাড়ির বাইরে একটা ভারী ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলাম। আমি জানলার পর্দা একটু সরিয়ে বাইরে তাকালাম। ওটা একটা বিশাল এবং চমৎকার বাস ছিল। আমি দেখলাম যে রাহুল সেখানে দাঁড়িয়ে মালপত্র তোলাচ্ছিল।
প্রিয়া একজন সেনাপতির মতো সবাইকে নির্দেশ দিচ্ছিল যে কোন ব্যাগ কোথায় যাবে, আর তারপর লোকেরা বাসে উঠতে শুরু করল। আমি এক এক করে তাদের গুনলাম, 1, 2, 3, পুরো 42 জন। আমি সেই মুখগুলোকে দেখলাম যাদের আমি চিনতাম, এবং সেই মুখগুলোকেও যাদের আমি জীবনে কখনো দেখিনি। আমি নিজের পুরনো কামবালি কমলাকে একটা চওড়া হাসির সাথে বাসে উঠতে দেখলাম। আমি সেই চাচাজিকে দেখলাম যিনি গত 2 বছর ধরে সম্পত্তির একটি বিবাদের কারণে আমার সাথে কথা পর্যন্ত বলেননি। আমি শর্মাজি আর ওনার কুকুর ব্রুনোকে দেখলাম। 42 জন লোক সেই বাসে উঠল। 42 জন লোক যাদের আমার ছেলে নিজের জন্ম দেওয়া মায়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি আর বেশি জরুরি মনে করল। রাহুল বাসে ওঠার ঠিক আগে 1 সেকেন্ডের জন্য আমার জানলার দিকে তাকালো। আমাদের নজর এক মুহূর্তের জন্য মিলল। আমি হয়তো সেই মুহূর্তেও এটা আশা করছিলাম যে হয়তো তার ভেতরে কোনো অপরাধ বোধ জাগবে, হয়তো সে আমাকে বিদায় জানাবে, অথবা হয়তো সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে। কিন্তু সে শুধু নিজের নজর সরিয়ে নিল আর বাসের ভেতরে চলে গেল। যখন সেই বাস আমার চোখের আড়ালে চলে গেল, তখন আমার ভেতরে এমন কিছু ভাঙল যা চিরকালের জন্য বদলে গেল। এটা শুধু কষ্ট ছিল না, যদিও আমার খুব ভয়ানক কষ্ট হচ্ছিল। এটা শুধু উদাসীনতা ছিল না, যদিও আমি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম। এটা অন্য কিছু ছিল। এটা একটা খুব গভীর, খুব ঠান্ডা এক শান্তি ছিল। এটা সেই মহিলার মৃত্যু ছিল যে নিজের পুরো জীবন অন্যদের জন্য কুরবান করে দিয়েছিল। আর এটা সেই মহিলার জন্ম ছিল যাকে এইমাত্র এটা উপলব্ধি হল যে তাকে আর এমনটা করার কোনো প্রয়োজন নেই। তাদের চলে যাওয়ার পরের প্রথম 2 দিন আমার জীবনের সবথেকে শান্ত দিন ছিল। সেই শান্তিতে একটা অদ্ভুত শব্দ ছিল যা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কখনো এই বিষয়টা উপলব্ধিই করিনি যে আমার ফোন সারাদিনে কতবার বাজত। কখনো রাহুলের ফোন এটা জিজ্ঞেস করার জন্য যে তার গাড়ির চাবি কোথায় রাখা আছে, কখনো প্রিয়ার ফোন এটা জিজ্ঞেস করার জন্য যে আমার হাতের সেই বিশেষ ডাল মাখনির রেসিপি কী, তো কখনো প্রতিবেশীদের ফোন এটা জিজ্ঞেস করার জন্য যে আমি কি কিছুক্ষণের জন্য তাদের বাচ্চাদের সামলাতে পারি, কারণ তারা জানত যে আমি সব সময় ব্যস্ত থাকতে পছন্দ করি। কিন্তু এখন সেই নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে আমি নিজের রান্নাঘরে ফ্রিজের কম্প্রেসারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি দেওয়ালে টাঙানো সেই পুরনো ঘড়ির টিকটিক শুনতে পাচ্ছিলাম যা আমার মা আমাকে 30 বছর আগে দিয়েছিলেন। সেই ফাঁকা ঘরে নিজের পায়ের শব্দ আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। প্রথম দিন আমি নিজেকে ব্যস্ত রাখার খুব চেষ্টা করলাম। আমি সেই ঘরগুলো পরিষ্কার করলাম যেগুলো আগে থেকেই পরিষ্কার ছিল। আমি আলমারির জামাকাপড় বের করে পুনরায় ভাঁজ করলাম। আমি সেই গাছগুলোতে জল দিলাম যেগুলোর জলের প্রয়োজনই ছিল না। কিন্তু দ্বিতীয় দিন যখন আমি সকালে উঠলাম এবং আমার মনে হলো যে আজ আমার কাছে করার মতো কোনো জরুরি কাজ নেই, মেটানোর মতো কোনো পারিবারিক সংকট নেই, অন্য কারোর জন্য রান্না করার কোনো বাধ্যবাধকতা নেই, তো আমি আমার পুরনো সোফায় বসে পড়লাম। আর কয়েক দশকের মধ্যে প্রথমবার আমি শুধু নিজের জন্য উপস্থিত ছিলাম। সেই মুহূর্তটা খুব ভয়ানক ছিল। 50 বছর ধরে আমার পরিচয় পুরোপুরি রাহুলের মা হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মীরা যে সবসময় পাওয়া যায়, মীরা যে কখনো কোনো কাজের জন্য না বলে না, মীরা যে সবার প্রতিটি সমস্যার সমাধান বের করে দেয়, সেই দায়িত্ব ছাড়া আমি আসলে কে ছিলাম? আমার নিজের অস্তিত্ব একটা খালি খামের মতো মনে হতে লাগল। তৃতীয় দিন আমি এমন কিছু করার সিদ্ধান্ত নিলাম যা আমি মাসখানেক নয় বরং বছর ধরে এড়িয়ে যাচ্ছিলাম। ছাদে তৈরি সেই পুরনো স্টোর রুমের পরিষ্কার। সেখানে দশকের স্মৃতি, পুরনো বাক্স আর না জানি কত এমন মালপত্র পড়েছিল যার মুখোমুখি হওয়ার সাহস আমি কখনো জোগাতে পারিনি। সবসময় কোনো না কোনো অজুহাত থাকত। কখনো রাহুলের কোনো কাজে আমার সাহায্যের দরকার হতো, কখনো বাড়িতে কোনো অতিথি চলে আসত, অথবা কখনো আমি পরিবারের দেখাশোনা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যেতাম যে সিঁড়ি ওঠার আমার সাহসই হতো না। কিন্তু আজ কোনো অজুহাত ছিল না। আমি ধীরে ধীরে ছাদে সিঁড়ি উঠতে লাগলাম। আমার হাঁটুতে প্রতিটি পদক্ষেপের সাথে একটা হালকা ব্যথা উঠছিল, যা আমার বয়স আর আমার ক্লান্তি দুটোরই সাক্ষ্য দিচ্ছিল। যখন আমি স্টোর রুমের মরচে ধরা দরজা খুললাম, তখন ভেতরে একটা অদ্ভুত গুমোট আর ফিনাইলের গুলির গন্ধ আমাকে স্বাগত জানালো। ছোট জানলা দিয়ে চুঁইয়ে আসা রোদে ধূলিকণা নাচছিল। আমি কাঠের মেঝেতে বসে পড়লাম আর আমি সামনে রাখা প্রথম লোহার বাক্সটি খুললাম। তাতে ছবি ছিল, হাজার হাজার ছবি। ছোটবেলার রাহুল, স্কুলের প্রথম দিনের রাহুল, প্রতিটি জন্মদিন, প্রতিটি গ্র্যাজুয়েশন, তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই ছবিগুলোতে বন্দী ছিল। কিন্তু সেই হাজার হাজার ছবির মধ্যে আমি হয়তো কোনো ছবিতেই ছিলাম না। আমি সবসময় ক্যামেরার পেছনে থাকা মানুষ ছিলাম, আর যদি কোনো ছবিতে আমাকে দেখাও যেত তবে সেটা সবসময় এক কোণায় হতো, হাসি খুশি কিন্তু পরিষ্কারভাবে ক্লান্ত।
আমার চোখের তলার সেই কালো দাগগুলো সেই অগণিত রাতের কাহিনী বলছিল, যে আমি নিজের অসুস্থ ছেলের দেখাশোনা করতে গিয়ে অথবা নিজের সেলাই মেশিনের ওপর ঝুঁকে অন্যের জামাকাপড় সেলাই করতে করতে কাটিয়েছিলাম। আমি একটা ছবি পেলাম যাতে 7 বছরের রাহুল নিজের নতুন সাইকেলের সাথে দাঁড়িয়েছিল। আমার সেই দিনটা খুব ভালোভাবে মনে আছে। সেই সাইকেলটা কেনার জন্য আমি 3 মাস ধরে লাগাতার 2টো শিফটে কাজ করেছিলাম। আমি নিজের সোনার সেই 2টো চুড়িও বন্ধক রেখে দিয়েছিলাম, যে আমার শাশুড়িমা আমাকে দিয়েছিলেন। ছবিতে রাহুল খুশিতে জ্বলজ্বল করছিল, কিন্তু আমি তাতে ছিলাম না। আমি সবসময়কার মতো সেই খুশিটাকে শুধু দেখছিলাম, সেটাকে বাঁচছিলাম না। আমি সেই স্মৃতিগুলোকে উল্টে দেখছিলাম, যে তখনই আমার নজর একটা খুব পুরনো আর মোটা খয়েরি রঙের খামের ওপর পড়ল। সেই খামের ওপর আমার স্বর্গীয় পিতার হাতের লেখায় আমার নাম লেখা ছিল, আমার প্রিয় মেয়ে মীরার জন্য। আমার হাত কাঁপতে লাগল। আমার বাবার মৃত্যু 6 বছর আগে হয়েছিল। আমি ধীরে ধীরে সেই খামটি খুললাম। তার ভেতরে অনেকগুলো আইনি নথিপত্র ছিল। জমির কাগজ, কিছু পুরনো এগ্রিমেন্ট আর 5 বছর পুরনো ব্যাংকের স্টেটমেন্ট। যেমন যেমন আমি সেগুলো পড়তে লাগলাম, আমার হৃদস্পন্দন বেড়ে যেতে লাগল। আমার বাবা নিজের পেছনে আমার নামে 2টো সম্পত্তি ছেড়ে গিয়েছিলেন, একটা মূল বাজারে তৈরি একটি বাণিজ্যিক দোকান এবং শহরের বাইরের এলাকায় একটি বাড়ি যা ভাড়ায় দেওয়া ছিল। নথিপত্র অনুযায়ী এই 2টো সম্পত্তি থেকে প্রতি মাসে প্রায় 80,000 টাকা ভাড়া আসত। 80,000 টাকা মাস, এমন একটা টাকা যার চেহারা আমি আজ পর্যন্ত দেখিনি। আমার শ্বাস আটকে আসতে লাগল। এমনটা কিভাবে হতে পারে যে আমার এই বিষয়ে কিছুই জানা নেই? আমি ঘাবড়ে গিয়ে কাগজপত্রগুলো আরও উল্টে দেখলাম। তখনই আমি একটা চিঠি পেলাম। এই চিঠি উকিল শর্মাজির পক্ষ থেকে রাহুলকে লেখা হয়েছিল এবং এতে 4 বছর আগের তারিখ দেওয়া ছিল। আমি কাঁপা হাতে সেই চিঠিটি খুলে পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, প্রিয় রাহুলজি, যেমনটা আমাদের গত মঙ্গলবারের বৈঠকে ঠিক হয়েছিল, আমরা আপনার দ্বারা চাওয়া পাওয়ার অফ অ্যাটর্নি মুক্তারনামার ট্রান্সফারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার মাতার শ্রীমতী মীরাজির সম্পত্তি থেকে হওয়া আয় সরাসরি সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে, যা আপনি আমাদের বলেছেন। যেমনটা আপনি বলেছেন যে এটা ওনারই ইচ্ছে। যদিও আমি এই বিষয়ে জোর দিতে চাইব যে আপনার মাতাজিকে ব্যক্তিগতভাবে এসে এই আইনি নথিগুলোতে স্বাক্ষর করতে হবে। কেওয়াইসি নিয়ম অনুযায়ী ওনার শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক। এখন পর্যন্ত আমরা কেবল সেই নথিগুলোই পেয়েছি যাতে আপনি বলছেন যে তিনি স্বাক্ষর করেছেন, কিন্তু আমাদের আইনি প্রক্রিয়াকে পুরোপুরি বৈধ বানানোর জন্য একবার ওনার সাথে সামনাসামনি দেখা করতেই হবে। আমার হাতের কম্পন এখন পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। চিঠিতে আরও লেখা ছিল, আমি গত 4 বছরের ব্যাংক স্টেটমেন্টও সাথে পাঠাচ্ছি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, প্রতি মাসে 80,000 টাকার আয় লাগাতার আপনার অ্যাকাউন্টে আসছে। আমরা আশা করি যে এই টাকাগুলোর ব্যবহার আপনার মাতাজির দেখাশোনা আর ওনার মঙ্গলের জন্যই করা হচ্ছে, যেমনটা আপনি আমাদের কাছে জমা দেওয়া নথিগুলোতে দাবি করেছেন। 80,000 টাকা মাস, 12 মাস, 4 বছর। আমি আমার মাথায় হিসেব করলাম, প্রায় 38 লাখ টাকা। গত 4 বছর ধরে রাহুল প্রতি মাসে সেই টাকা নিজের অ্যাকাউন্টে নিচ্ছিল, যা আইনি এবং নৈতিকভাবে আমার ছিল। আমি সেই ধুলোমাখা স্টোর রুমের মেঝেতে বসে রইলাম। আমার চারদিকে সেই জীবনের স্মৃতি ছড়িয়ে ছিটিয়েছিল, যাকে আমি পুরোপুরি নিজের ছেলেকে উৎসর্গ করে দিয়েছিলাম। আর আমার হাতে সেই কথার পাকা প্রমাণ ছিল যে সেই ছেলে বছরের পর বছর ধরে আমাকে লুট করছিল। আমার মনে পড়ল সেই গত 4 বছর, যখন আমি টাকার অভাব সহ্য করেছিলাম, যখন আমার দাঁতে ভয়ানক ব্যথা ছিল আর রুট ক্যানালের খরচ তোলার জন্য আমার কাছে টাকা ছিল না। তখন আমি ব্যথার ওষুধ খেয়ে 6 মাস কাটিয়ে দিয়েছিলাম। যখন রাহুল আমার কাছে নিজের নতুন বাড়ির ডাউন পেমেন্টের জন্য সাহায্য চেয়েছিল, তখন আমি আমার মায়ের দেওয়া শেষ সোনার চেন বিক্রি করে তাকে 5 লাখ টাকা দিয়েছিলাম। আর এই সব কিছু তখন হচ্ছিল যখন সে প্রতি মাসে আমার নামের 80,000 টাকা চুপচাপ নিজের অ্যাকাউন্টে ফেলছিল। আমি বাক্সটি আরও খুঁটিয়ে দেখলাম। এখন আমার উদ্দেশ্য বদলে গিয়েছিল। আমি উকিল শর্মাজির আরও চিঠি পেলাম, এবং প্রতিটি চিঠি আগের চিঠির থেকে আরও কড়া ভাষায় লেখা হয়েছিল। প্রতিটি চিঠিতে আমার ব্যক্তিগতভাবে এসে স্বাক্ষর করার দাবি করা হয়েছিল। আজ থেকে ঠিক 2 বছর আগে লেখা শেষ চিঠিতে লেখা ছিল যে কারণ আপনার মাতাজি ব্যক্তিগতভাবে এসে নিজের পরিচয় যাচাই করতে পারেননি, তাই আমরা ভাড়ার টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা অবিলম্বে বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না আইনি স্থিতি পরিষ্কার হচ্ছে, ততক্ষণ সমস্ত টাকা একটি এসক্রো সুরক্ষিত অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এর মানে এই ছিল যে গত 2 বছরের টাকা, যা প্রায় 20 লাখ টাকার কাছাকাছি ছিল, কোনো ব্যাংক অ্যাকাউন্টে আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু রাহুল আমাকে কখনো এই বিষয়ে একটি শব্দও বলেনি। সে কখনো আমার বাবার কথা উল্লেখ করেনি।
কখনো সেই সম্পত্তিগুলো নিয়ে কথা বলেনি, আর যখনই আমার আর্থিক সাহায্যের দরকার পড়েছে সে সবসময় আমাকে এটা অনুভব করিয়েছে যে আমি তার ওপর একটা বোঝা। তখনই নিজ থেকে আমার ফোনের ঘণ্টি বাজার শব্দ এলো। এক মুহূর্তের জন্য আমার মন তেমনই ধরফর করে উঠল যেমনটা সবসময় রাহুলের ফোন এলে হতো। কিন্তু এইবার কিছু বদলে গিয়েছিল। এইবার আমি ছুটে ফোন তুলতে গেলাম না। আমি সেখানেই সেই ধুলোমাখা ঘরে বসে রইলাম, নিজের ছেলের প্রতারণার সেই সমস্ত প্রমাণের মাঝখানে। ফোন বাজা বন্ধ হল, আবার বাজল, আর ফের বাজল। অবশেষে আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে নিচে এলাম। ফোনের স্ক্রিনে লেখা ছিল রাহুল কলিং, আর সাথে 6টি মিসড কল ছিল, 3টি মেসেজও ছিল। মা, ফোন তুলুন। মা, আমাকে আপনার সাথে খুব জরুরি কথা বলতে হবে। মা, আপনি ফোন কেন তুলছেন না? নিজের পুরো জীবনে প্রথমবার আমি রাহুলের কোনো কাল্পনিক সমস্যা সমাধানের জন্য দৌড়ালাম না। এর বদলে আমি নিজের জন্য 1 কাপ চা বানালাম এবং শান্তিতে চেয়ারে বসে ভাবতে লাগলাম। 4 বছর ধরে আমার ছেলে আমার টাকা চুরি করেছিল। সে আইনি নথিপত্রে আমার জাল সই করেছিল। সে আমার বাবার সম্পত্তি নিয়ে আমার সাথে মিথ্যে বলেছিল। আর এই সব কিছু সে তখন করেছিল যখন আমি পয়সার মুখাপেক্ষী ছিলাম, যখন আমি তাকে আমার জমানো পুঁজি থেকে ঋণ দিচ্ছিলাম, যখন আমি এই কথাতে ভয় পেতাম যে কোথাও বার্ধক্যে আমি তার উপর আর্থিকভাবে বোঝা না হয়ে যাই। ফোন আবার বাজল। এইবার আমি ফোন তুলে নিলাম। মা, ভগবানের শুকুর। রাহুলের গলা খুব উদ্বেগে ভরা মনে হচ্ছিল, প্রায় হতাশ। আমি সকাল থেকে আপনাকে ফোন করছি, আপনি কোথায় ছিলেন? আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। আমি এমন এক শান্তির সাথে উত্তর দিলাম যা আমাকে নিজেকেই অবাক করে দিল। দেখুন মা, একটা ছোট সমস্যা হয়ে গিয়েছে, আর আমার আপনার সাহায্য চাই। কিছু আইনি কাগজপত্র আছে যাতে আমাকে তখনই আপনার দস্তখত চাই। এটা দাদাজির ছেড়ে যাওয়া কিছু পুরনো সম্পত্তির ব্যাপারে। খুব একঘেয়ে আইনি কথাবার্তা, কিন্তু উকিল বলছে যে সমস্ত কাগজপত্রের কাজ পুরো করার জন্য আপনার আসল স্বাক্ষরের দরকার। তার এই ধৃষ্টতা আমার শ্বাস রোধ করে দিল। 4 বছর ধরে আমাকে লুট করার পর এখন সে আমাকে ট্রিপের মাঝখান থেকে ফোন করছিল। সে এই নাটক করছিল যে সে এইমাত্র এই সম্পত্তিগুলোর কথা জানতে পেরেছে, যাতে সে আমাকে বোকা বানিয়ে সেই নথিপত্রগুলোতে স্বাক্ষর করিয়ে নিতে পারে, যা তার এই প্রতারণাকে আইনি রূপ দিয়ে দেবে। কী ধরনের সম্পত্তি? আমি জিজ্ঞেস করলাম, এটা দেখার জন্য যে সে তার এই মিথ্যেকে আর কত দূর নিয়ে যেতে পারে। আমার কাছে পুরো তথ্য নেই মা, আপনি তো জানেনই যে এই আইনি বিষয়গুলো কত জটিল হয়। কিন্তু উকিল বলছে যে যদি আমরা এটা তাড়াতাড়ি না মেটাই তবে আমরা সব কিছু হারাতে পারি। যখন আমি ট্রিপ থেকে ফিরে আসব তখন কি আপনি আমার সাথে ব্যাংকে যাবেন? আমি আপনাকে বাড়ি থেকে পিক করে নেব। রাহুল, আমি খুব ধীরে বললাম, তুমি কি এটা বলছো যে তুমি এই সম্পত্তিগুলোর বিষয়ে এইমাত্র জানতে পেরেছ? ফোনের ওপাশে একটা খুব দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল। হ্যাঁ মা, উকিল আমাকে আজ সকালেই ফোন করেছিল। দৃশ্যত সে বছরের পর বছর ধরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। বছরের পর বছর ধরে, অন্তত এই একটা কথা তো সত্যি ছিল। আর তুমি তার থেকে কখনো কোনো চিঠি পাওনি? তুমি কখনো এই সম্পত্তিগুলো থেকে আসা ভাড়ার বিষয়ে কিছু জানতে পারোনি? আরও একটা দীর্ঘ নিস্তব্ধতা। না মা, আপনি এমন কেন জিজ্ঞেস করছেন? আমি নিজের চোখ বন্ধ করলাম এবং নিজের ভেতরে এমন একটা জিনিস অনুভব করলাম যা আমি কয়েক দশকে অনুভব করিনি। একটা খুব ঠান্ডা, স্পষ্ট এবং গভীর আগুন, যা আমার রক্তে বিদ্যুতের মতো দৌড়াচ্ছিল। এটা সেই তীব্র রাগ ছিল না যা আমার যৌবনে আসত। এটা অন্য কিছু ছিল, কিছু খুব ভয়ানক। এটা এমন এক মহিলার রাগ ছিল যে শেষ পর্যন্ত ঘুম থেকে জেগে উঠেছিল। আমি এমনিই জিজ্ঞেস করছিলাম। আমি উত্তর দিলাম, তুমি তোমার ট্রিপ থেকে ফিরে আসো, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। কিন্তু মা, এটা খুব জরুরি। আমি ফোন কেটে দিলাম। আমার ছেলে যে 50 বছর ধরে আমার দুনিয়ার কেন্দ্রবিন্দু ছিল, এইমাত্র আমার মুখের ওপর আমাকে ঠকানোর চেষ্টা করছিল। আর তার এটা পুরো বিশ্বাস ছিল যে আমি এতটাই বোকা বা এতটাই অন্ধ যে আমি কিছুই বুঝতে পারব না। আমি আমার সেই শান্ত রান্নাঘরে বসে রইলাম। এখন আমার এই নিস্তব্ধতায় ভয় লাগছিল না। আর নিজের জীবনে প্রথমবার আমি এমন কিছু করার পরিকল্পনা করতে শুরু করলাম যার সাথে আমার পরিবারের দেখাশোনা করার কোনো সম্পর্ক ছিল না। আমি এই পরিকল্পনা করতে শুরু করলাম যে আমি আমার জীবন ফেরত কিভাবে পাব। বৃহস্পতিবার সকালে যখন আমার চোখ খুলল, তখন আমার মাথায় এমন একটা স্পষ্টতা ছিল যা আমি কয়েক বছরে অনুভব করিনি। কয়েক দশকের মধ্যে প্রথমবার আমি এটা ভেবে উঠিনি যে আজ রাহুলের কি প্রয়োজন হবে, বা আজ আমাকে পরিবারের কোন সংকট মেটাতে হবে। আমি শুধু নিজের কথা ভেবে উঠেছিলাম। প্রাতরাশ করার পর আমি সেই ল ফার্মে ফোন করলাম, যার নাম সেই পুরনো চিঠিগুলোতে ছাপা ছিল, যা আমি স্টোর রুমে পেয়েছিলাম। রিসেপশনিস্ট আমাকে জানালো যে উকিল শর্মাজি আমার সাথে সেদিন দুপুরেই দেখা করতে পারেন। দুপুরে যখন আমি শর্মাজির অফিসে প্রবেশ করলাম, তখন সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। শ্রীমতী মীরাজি, তিনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন,
আমি বছরের পর বছর ধরে এই সাক্ষাতের অপেক্ষা করছিলাম। শর্মাজি প্রায় ৬০ বছর বয়সের একজন মার্জিত মানুষ মনে হচ্ছিল। তার মুখে স্বস্তি আর চিন্তা দুটোই একসাথে ছিল। তার অফিস মোটা মোটা আইনি বইতে ভরা ছিল, আর তার টেবিলে তার পরিবারের একটা ছবি রাখা ছিল। তাকে দেখে আমার স্বর্গীয় বাবার কথা মনে পড়ে গেল। শর্মাজি, আমাকে এটা বুঝতে হবে যে আমার বাবার উইল আর সম্পত্তির সাথে আসলে কি হচ্ছে। আমি সরাসরি আসল কথা এলাম। তিনি নিজের চেয়ার ঠিক করলেন আর আমার নামে একটা খুব মোটা ফাইল খুললেন। আপনার বাবা, ভগবান ওনার আত্মাকে শান্তি দিন, আপনার জন্য দুটো সম্পত্তি ছেড়ে গিয়েছিলেন। একটা মূল বাজারে তৈরি দোকান, যা গত ৮ বছর ধরে ভাড়ায় আছে, আর শহরের বাইরে একটা বাড়ি, যাও ভালো ভাড়ায় দেওয়া আছে। তিনি অনেকগুলো কাগজপত্র বের করলেন আর আমার দিকে টেবিলের ওপর ছড়িয়ে দিলেন। এই দুটো থেকে আসা মোট ভাড়া খুব স্থিতিশীল ছিল, প্রায় ৮০,০০০ টাকা মাস। যখন ৬ বছর আগে আপনার বাবার মৃত্যু হল, তখন এই সব আয় সরাসরি আপনার অ্যাকাউন্টে আসা উচিত ছিল, কিন্তু আমি কখনো একটা পয়সাও পাইনি। আমি বললাম। আমার গলায় একটা হালকা কম্পন ছিল, যা আমি লুকাতে পারলাম না। একেবারে। শর্মাজি মাথা নাড়লেন। ৪ বছর আগে আপনার ছেলে রাহুল আমাদের কাছে কিছু নথিপত্র নিয়ে এসেছিল, যাতে আপনার স্বাক্ষর ছিল। সেই নথিপত্রগুলোর মাধ্যমে সে আপনার আর্থিক এবং আইনি দায়িত্ব সামলানোর পাওয়ার অফ অ্যাটর্নি, মুক্তারনামা, নিজের নামে করিয়ে নিয়েছিল। শর্মাজি আমাকে সেই নথিপত্রগুলোর একটা কপি দেখালেন। সেখানে আমার নাম লেখা ছিল, আর তার ওপর যে স্বাক্ষরগুলো ছিল সেগুলো অনেকটা আমার মতোই মনে হচ্ছিল, কিন্তু সেগুলো পরিষ্কারভাবে আমার ছিল না। যখন আমি স্বাক্ষর করি, তখন শেষে একটা ছোট বাঁক দিই, যা আমি ছোটবেলায় শিখেছিলাম। এই স্বাক্ষরগুলোতে সেই বাঁক গায়েব ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে দেখা করার আর এই নথিপত্রগুলোর সত্যতা যাচাই করার খুব জেদ করেছিলাম। উকিল সাহেব এগিয়ে বললেন। কিন্তু আপনার ছেলের কাছে সবসময় কোনো না কোনো অজুহাত তৈরি থাকত। কখনো সে বলতো যে আপনি তীর্থযাত্রায় গিয়েছেন, কখনো বলতো যে আপনি খুব অসুস্থ, তো কখনো বলতো যে আপনি ডিপ্রেশনে আছেন আর কারোর সাথে দেখা করতে চান না। আমি ২ বছর ধরে তার এই অজুহাতগুলোতে বিশ্বাস করেছিলাম, আর প্রতি মাসে সেই টাকা সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে থাকলাম, যা সে বলেছিল। আমার পেটে একটা অদ্ভুত মোচড় দিতে লাগল। আমরা সেই ২ বছরে কত টাকার কথা বলছি? প্রায় ১৯-২০ হাজার টাকা। আর সেই সময় আমি আমার মায়ের গয়না বিক্রি করে রাহুলকে তার বাড়ির কিস্তি দেওয়ার জন্য টাকা দিচ্ছিলাম। কিন্তু ২ বছর আগে শর্মাজি এগিয়ে বললেন, আমি আপনার ব্যক্তিগত উপস্থিতি ছাড়া সেই টাকা ট্রান্সফার করতে পরিষ্কার মানা করে দিলাম। তখন থেকে আজ পর্যন্ত সেই সব টাকা একটা সুরক্ষিত এসক্রো অ্যাকাউন্টে জমা হচ্ছে। সুদ মিলিয়ে এই মুহূর্তে প্রায় ২০ লাখ টাকা সেই অ্যাকাউন্টে আপনার অপেক্ষা করছে। আমার মনে হলো যেন কেউ আমার বুকে ঘুষি মেরেছে। আর রাহুল কি এই কথাটা জানত? অবশ্যই সে জানত। আমি তাকে আর আপনাকে দুজনকেই অনেকবার এই বিষয়ে চিঠি লিখেছি। বরং গত ২ বছরে সে আমাকে অগণিতবার ফোন করেছে। প্রতিবার সে বেশি থেকে বেশি চাপ দিত যাতে আমি সেই টাকা ছেড়ে দিই। শর্মাজি একটু সামনের দিকে ঝুঁকলেন। তার মুখ অত্যন্ত গম্ভীর ছিল। মীরাজি, আমাকে আপনার থেকে সরাসরি জিজ্ঞেস করতেই হবে, আপনি কি আপনার ছেলেকে এই টাকাগুলো ব্যবহার করার বা এই পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার অনুমতি দিয়েছিলেন? না, আমি উত্তর দিলাম। এখন আমার গলা একেবারে স্থির ছিল। আমি কখনো কোনো কাগজে স্বাক্ষর করিনি। আমার তো পরশু পর্যন্ত এটাও জানা ছিল না যে এই সম্পত্তিগুলো আমার নামে আছে। তিনি ধীরে মাথা নাড়লেন। তাহলে আমাদের সামনে একটা খুব বড় সমস্যা আছে। আপনার ছেলে যা করেছে তা নথিপত্রের জালিয়াতি আর প্রতারণার গম্ভীর অপরাধ। এটা কোনো পারিবারিক বিবাদ নয়, বরং একটা ক্রিমিনাল কেস। আমি উকিলের অফিস থেকে সেই সমস্ত নথিপত্রের কপিগুলো নিয়ে বাইরে বেরোলাম। এখন আমার সামনে আমার ছেলের এমন একটা রূপ চলে এসেছিল যা আমি কখনো দেখতে চাইনি। সে শুধু বছরের পর বছর ধরে আমাকে লুটি করেনি, বরং সে সুশৃঙ্খলভাবে আমার স্বাক্ষর জাল করেছিল আর আইনি পেশাদারদের সাথে মিথ্যে বলেছিল। সেদিন সন্ধ্যায় যখন আমি আমার রান্নাঘরের টেবিলে সেই সব নথিপত্রগুলো ক্রমানুসারে সাজাচ্ছিলাম, তখন আমি সেই পুরনো কাগজের স্তূপের মধ্যে এমন কিছু পেলাম যা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। সেই কাগজগুলোর মাঝে একটা লোন অ্যাপ্লিকেশনের কপি ছিল, যা রাহুল ৬ মাস আগে ব্যাংকে জমা দিয়েছিল। এটা কোনো ছোটখাটো লোন ছিল না, এটা ৫০ লাখ টাকা লোন এগেনস্ট প্রপার্টির আবেদন ছিল, আর এতে যে সম্পত্তি বন্ধক রাখা হয়েছিল সেটা আমার বাড়ি ছিল, আমার নিজের বাড়ি, সেই বাড়ি যেখানে আমি আমার জীবনের ৩০ বছর কাটিয়েছিলাম,
যাকে আমি আমার দিনরাতের পরিশ্রমে বানিয়েছিলাম, যা আমার একমাত্র আসল জমা পুঁজি ছিল। সেই লোন অ্যাপ্লিকেশনেও আমারই জাল স্বাক্ষর ছিল, কিন্তু যে জিনিসটা আমাকে ভেতর থেকে ভয় পাইয়ে দিল সেটা ছিল তার ওপর লেখা তারিখ আর ব্যাংকের একটা ছোট নোট। নোটে লেখা ছিল শারীরিক যাচাইকরণ আর মূল স্বাক্ষর পেন্ডিং। রাহুল শুধু বছরের পর বছর ধরে আমার টাকা চুরি করেনি, বরং সে আমার বাড়িকে বন্ধক রেখে ব্যাংক থেকে 50 লাখ টাকা বের করার চেষ্টা করছিল। যদি এই লোন পাস হয়ে যেত আর রাহুল এটা শোধ করতে না পারত, যার পুরো সম্ভাবনা ছিল, কারণ সে আগেই আমার 19 লাখ টাকা গায়েব করে ফেলেছিল, তবে ব্যাংক আমার বাড়ি নিলাম করে দিত। আমি রাস্তায় চলে আসতাম। এক ঝটকায় আমি সবকিছু বুঝে গেলাম। আমি বুঝে গেলাম যে রাহুল আমাকে সেই আইনি কাগজগুলোতে স্বাক্ষর করার জন্য এতটা বাধ্য কেন করছিল। সে শুধু নিজের পুরনো অপরাধগুলোই লুকাতে চায়নি, বরং সে চেয়েছিল যে আমি ব্যাংকের সেই নথিপত্রগুলোতেও না বুঝে স্বাক্ষর করে দিই, যাতে আমার বাড়ি চিরকালের জন্য তার ঋণের বলি হয়ে যায়। আমাকে ট্রিপে না নেওয়ার তার সিদ্ধান্ত কোনো দুর্ঘটনা ছিল না। যদি আমি সেই পারিবারিক যাত্রায় যেতাম আর সবসময়কার মতো তার আজ্ঞাবাহ মা হয়ে থাকতাম, তবে সে হয়তো ট্রিপের মাঝখানেই ভালোবেসে আমাকে দিয়ে কোনো কাগজে দস্তখত করিয়ে নিত, আর আমি না পড়েই করে দিতাম। কিন্তু আমাকে সেই ট্রিপ থেকে বের করে সে অজান্তেই আমাকে সেই একাকিত্ব আর সেই সময় দিয়ে দিয়েছিল, যা আমার এই ক্ষণাফনাক ভয়ঙ্কর সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল। তার নিষ্ঠুরতাই আমার সবথেকে বড় রক্ষক হয়ে উঠেছিল। সেদিন রাতে অনেক দিন পর আমি খুব গভীর ঘুমে ঘুমালাম। এই জন্য নয় যে আমার মনে কোনো শান্তি ছিল, বরং এই জন্য কারণ এখন আমি জানতাম যে আমার আসল শত্রুকে। আর আমি এটাও জানতাম যে এখন সময় এসেছে যে আমার ছেলেরও এটা জানা উচিত যে সে কোন মহিলার সাথে টক্কর দিয়েছে। শনিবার সকালে সেই অশুভ যাত্রা শুরু হওয়ার ঠিক 4 দিন পর সকাল 6টায় আমার ফোনের ঘণ্টি বাজল। স্ক্রিনে জলজল করা নাম দেখে আমার মুখে এমন একটা ঠান্ডা হাসি চলে এলো যা আমি আমার পুরো জীবনে কখনো অনুভব করিনি। রাহুল। আমি ফোনকে 5 বার বাজতে দিলাম, তারপর খুব আয়েশ করে তুললাম। মা। তার গলায় ঘাবড়ানি ছিল, প্রায় পাগলদের মতো ছটফটানি। ভগবানের শুকুর আপনি ফোন তুলেছেন, একটা খুব বড় এমার্জেন্সি চলে এসেছে। এমার্জেন্সি? আমি আমার সকালের চায়ের কাপ ভরতে ভরতে একেবারে শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, যেন এটা কোনো সাধারণ সকাল। কি ধরনের এমার্জেন্সি? এটা একটু জটিল মা। আমি চাইছি যে আপনি সোমবার সকালে সবথেকে আগে ব্যাংকে পৌঁছান। কিছু কাগজপত্র আছে যাতে আপনাকে তখনই দস্তখত করতে হবে, না হলে আমরা যাই হোক ফোনে বোঝানো খুব মুশকিল। আমি আমার রান্নাঘরের টেবিলে বসেছিলাম। আমার সামনে উকিল শর্মাজির দেওয়া সমস্ত নথিপত্র, সেই জাল পাওয়ার অফ অ্যাটর্নি আর আমার বাড়িকে বন্ধক রেখে চাওয়া 50 লাখ টাকার লোনের কপি খুব সুন্দর করে সাজানো ছিল। তোমার এই এমার্জেন্সির কি 50 লাখ টাকার সেই লোন অ্যাগেনস্ট প্রপার্টির সাথে কোনো সম্পর্ক আছে, যা তুমি আমার বাড়ি বন্ধক রেখে চেয়েছ? আমি খুব কোমল আর ধীর গলার জিজ্ঞেস করলাম। ফোনের ওপাশে এতটাই দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল যে আমার মনে হলো সে ফোন কেটে দিয়েছে। মা, আমি এখানেই আছি। তার গলা এখন কাঁপছিল। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার এমার্জেন্সির সাথে সেই লোনের কোনো সম্বন্ধ আছে। আমি তার ভারী শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। সে যখন অবশেষে বলল, তখন তার গলা থেকে সেই সব সাজানো আদর সোহাগ গায়েব হয়ে গিয়েছিল। আপনি এইসব কিভাবে জানতে পারলেন? এই প্রশ্ন সেই মানুষের মুখে খুব অদ্ভুত লাগছিল, যে বছরের পর বছর ধরে আইনি কাগজগুলোতে আমার জাল স্বাক্ষর করেছে। রাহুল। আমার গলা প্রতিটি শব্দের সাথে আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল। মা, আমার কথা শুনুন। আমি তাকে মাঝপথেই থামিয়ে দিলাম। না রাহুল, এবার তুমি আমার কথা শুনবে। গত 4 বছর ধরে তুমি আমার সেই টাকা চুরি করছো যা আইনিভাবে আমার ছিল। তুমি উকিলদের সাথে মিথ্যে বললে, ব্যাংকের সাথে মিথ্যে বললে, আর আমার সাথে মিথ্যে বললে। আর এখন আমি জানতে পেরেছি যে তুমি সেই বাড়িকে, যে বাড়িতে আমি আমার জীবনের 30 বছর কাটিয়েছি, সেই বাড়িকে বন্ধক রেখে এমন লোন নেওয়ার চেষ্টা করছিলে যা তুমি কখনো শোধ করতে পারতে না। এটা চুরি নয়, সে হঠাৎ জোরে চিৎকার করে উঠল। আমি যা কিছু করেছি তা আপনার ভালোর জন্য করেছি। আপনি একজন বৃদ্ধ মহিলা, আপনার এই জটিল আর্থিক বিষয়গুলোর কোনো ধারণা নেই। আমার ভালো? আমার গলা এখন চড়ে গিয়েছিল। রাহুল, যখন তুমি আমার ভালো করছিলে তখন আমি তোমার গাড়ি ঠিক করানোর জন্য নিজের জমানো টাকা খরচ করছিলাম। যখন তুমি আমার সুরক্ষা করছিলে তখন আমি তোমার নতুন বাড়ির ডাউন পেমেন্টের জন্য আমার মায়ের গয়না বিক্রি করছিলাম। সেই সময় আমার সুরক্ষা কোথায় ছিল? সেটা আলাদা ব্যাপার,
সে আত্মরক্ষার সুরে বলল, আমার সেই টাকাগুলো কিছু খুব জরুরি ইনভেস্টমেন্টের জন্য দরকার ছিল। কী বিনিয়োগ রাহুল? তেমনই বিনিয়োগ যাতে তুমি আমার ১৯ লাখ টাকা ডুবিয়ে দিয়েছ। আবার নিস্তব্ধতা। রাহুল যখন পুনরায় বলল, তখন তার ভঙ্গি পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে একজন ধূর্ত ব্যবসায়ীর মতো কথা বলছিল। দেখুন মা, এইসব খুব সহজে মিটে যেতে পারে। যদি আপনি সোমবার ব্যাংকে এসে সেই কাগজগুলোতে স্বাক্ষর করে দেন, তবে আমরা সেই লোন পেয়ে যাব। আমি আমার সমস্ত দায় মিটিয়ে দেব, আর তারপর আমি আপনাকে সুদ সমেত আপনার সব টাকা ফিরিয়ে দেব। তার এই নির্লজ্জতা এক মুহূর্তের জন্য আমার চিন্তা করার শক্তি কেড়ে নিল। রাহুল, আমি অবশেষে বললাম, তুমি কি আমাকে এটা বলছো যে আমি তোমাকে আরও বেশি টাকা চুরি করার জন্য আইনি অনুমতি দিয়ে দিই? এটা চুরি নয়। সে আবার চিৎকার করল, আমি আপনার একমাত্র ছেলে। যা কিছু আপনার আছে সেটা তো শেষে আমারই হওয়ার কথা। যা কিছু আমার আছে সেটা তোমারই হওয়ার কথা। আমি তার শব্দগুলো আওড়ালাম। তাহলে কি তুমি এটা ধরে নিয়েছ যে আমার টাকা, আমার বাড়ি, আমার সম্পত্তি সব আগে থেকেই তোমার? টেকনিক্যালি দেখলে তো হ্যাঁ, আপনার মৃত্যুর পর তো সব আমারই হবে। আমি ফোন কেটে দিলাম। আমি আমার চেয়ারে বসে কাঁপছিলাম। এটা ভয় বা দুঃখের কম্পন ছিল না, এটা এমন একটা বিশুদ্ধ আর উগ্র রাগ ছিল যা আমার আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। ৫০ বছর ধরে আমি এই মানুষকে বড় করেছিলাম। আমি তাকে আমার সময়, আমার শক্তি, আমার টাকা, আমার স্বপ্ন সব কিছু দিয়েছিলাম। আর সে আমাকে শুধু এমন একটা জিনিস মনে করত যার মরার সে অপেক্ষা করছিল, যাতে সে উত্তরাধিকার পেতে পারে। ফোন সাথে সাথে আবার বাজতে লাগল। আমি সেটা এড়িয়ে গেলাম। পরের ১ ঘণ্টা পর্যন্ত প্রতি কয়েক মিনিটে ফোন বাজতে থাকল। অবশেষে আমি ফোনের তারটাই প্লাগ থেকে বের করে দিলাম। সেদিন শনিবার আমি এমন কিছু করলাম যা আমি কয়েক দশকে করিনি। আমি আমার পুরো মনোযোগ শুধু আর শুধুমাত্র নিজের ওপর কেন্দ্রিত করলাম। আমি আমার সমস্ত আর্থিক নথিপত্র, ব্যাংক অ্যাকাউন্ট আর সম্পত্তির খুব নিখুঁতভাবে হিসেব করলাম। আমি একটা তালিকা বানালাম যে আমার কাছে কি আছে আর আমাকে কি শোধ করতে হবে। যে ফলাফল সামনে এলো তা আমাকে অবাক করে দিল। রাহুলের সেই অন্তহীন এমার্জেন্সি ছাড়া, সেই ঋণগুলো ছাড়া যা সে কখনো শোধ করত না, আর তার সেই ফালতু প্রজেক্টগুলোতে টাকা না ঢেলে আমি আর্থিকভাবে খুব মজবুত অবস্থায় ছিলাম। আমার বাবার সম্পত্তি থেকে আসা ভাড়া, আমার নিজের সঞ্চয় আর এসক্রো অ্যাকাউন্ট থেকে পাওয়া ২০ লাখ টাকাকে মিলিয়ে আমার কাছে এত টাকা ছিল যে আমি আমার বাকি জীবন খুব আরামের সাথে কারোর মুখাপেক্ষী না হয়ে কাটিয়ে দিতে পারতাম। আমি কোনো কোটিপতি ছিলাম না, কিন্তু আমি পুরোপুরি স্বাধীন ছিলাম। রবিবার সকালে আমি ফোনের তার আবার লাগাতেই ফোন বাজতে লাগল। মা, আমি গত ২৪ ঘণ্টা ধরে আপনাকে ফোন করছি, আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম। আমি খুব শান্ত স্বরে উত্তর দিলাম। তাহলে আপনি ফোন কেন তুলছিলেন না? কারণ আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। রাহুল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে হয়তো এই উত্তরের একেবারেই আশা করেনি। মা, দেখুন, আমার মনে হয় যে আমাদের মাঝে কোনো খুব বড় ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। যখন আমি ট্রিপ থেকে ফিরে আসব, তখন আমরা বসে এটা মিটিয়ে নেব। আমার শুধু আপনার থেকে একটা কথা চাই, যে আমাদের সামনাসামনি বসে কথা বলার আগে আপনি কোনো বড় বা হঠাৎ পদক্ষেপ নেবেন না। কেমন পদক্ষেপ? আমি জিজ্ঞেস করলাম। যেমন উকিলদের সাথে কথা বলা বা ব্যাংক অ্যাকাউন্ট বদলানো বা এইরকমই অন্য কিছু। তো এই ব্যাপার ছিল। রাহুলের ভয় ছিল যে আমি তার ফিরে আসা আর আমাকে নিজের আবেগপ্রবণ জালে ফাঁসানোর আগেই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেব। রাহুল, আমি দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি ৬৩ বছরের। আমি তোমার বয়সের থেকেও বেশি বছর ধরেই নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়ে আসছি। আমার নিজের টাকাকে সামলানোর জন্য তোমার অনুমতি বা তোমার নির্দেশনার কোনো প্রয়োজন নেই। আরে কিন্তু মা, আমার ছাড়া আপনি কোনো খুব বড় আর দামি ভুল করে ফেলতে পারেন। এটা এতটাই হাস্যকর ছিল যে আমার প্রায় হাসি পেয়ে গেল। সেই মানুষটি যে আমার ১৯ লাখ টাকা ডুবিয়ে দিয়েছিল, সে আমাকে দামি ভুল করা থেকে বাঁচার সতর্কতা দিচ্ছিল। কেমন ভুল রাহুল? তেমনই ভুল যেমনটা আমি নিজের ছেলের ওপর অন্ধ বিশ্বাস করে করেছিলাম। এটা কোনো ন্যায়ের কথা হলো না মা। তুমি জানো রাহুল, ন্যায় কি নয়? ন্যায় এটা নয় যে গত ৪ বছরেই যখনই আমি টাকার জন্য সমস্যায় পড়তাম, যখনই তুমি আমাকে জিজ্ঞেস করতে যে আমার দিনকাল কেমন চলছে, যখন তুমি আমার সামনে একজন বুদ্ধিমান আর চিন্তিত ছেলের নাটক করতে, তখন তুমি খুব ভালোভাবে জানতে যে আমি টাকার জন্য কেন কষ্ট পাচ্ছি। কারণ তুমি আমাকে লুট করছিলে। আমি আপনাকে লুট করছিলাম না, আমি আপনার টাকা বিনিয়োগ করছিলাম। তাহলে সেই টাকা এখন কোথায় রাহুল? নিস্তব্ধতা। আমি জিজ্ঞেস করলাম, সেই ১৯ লাখ টাকা কোথায়? কিছু বিনিয়োগে আমার লোকসান হয়েছে। সেগুলোর মধ্যে এখন কত টাকা বাকি আছে? অনেকক্ষণ কোনো উত্তর এলো না। প্রায় ৪ লাখ। ৪ লাখ। ১৯ লাখের মধ্যে মাত্র ৪ লাখ বাকি ছিল। আমি বুঝে গেলাম।
আমি সেই শান্তি বজায় রাখলাম যা আমার ভেতরে ছিলই না। তুমি আমার 15 লাখ টাকা ডুবিয়ে দিয়েছ, আর এখন তুমি চাও যে আমি আমার বাড়িও তোমার হাতে তুলে দিই। আমি ওই সব ফেরত আনতে পারি মা, আমার শুধু ওই লোনটার দরকার। আমার কাছে এমন একটা পরিকল্পনা আছে যাতে আমি ফোন রাখছি রাহুল, আর যখন তুমি আবার ফোন করবে তখন আমি তুলব না। আমি ফোন কেটে দিলাম আর তার আবার বের করে দিলাম। সেদিন দুপুরে আমি এমন একটা কাজ করলাম যা আমি বছর ধরে এড়িয়ে যাচ্ছিলাম। আমি আমার ছোট বোন আরাতিকে ফোন করলাম। আরাতি অন্য একটা রাজ্যে থাকত। রাহুল ধীরে ধীরে আমাদের 2 বোনের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। সে প্রায়ই আমাকে বলতো যে আরাতি মাসি সবসময় আমাদের বিষয়ে হস্তক্ষেপ করে আর আমার উপর আধিপত্য করার চেষ্টা করে। আজ আমি বুঝতে পারছিলাম যে রাহুল এমন কেন বলতো, কারণ আরাতি তার আসল রূপ চিনত। মীরা দিদি, ফোন তুলতেই আরাতির গলায় অবাক হওয়া পরিষ্কার ঝরে পড়ছিল। আপনি ঠিক আছেন তো? আমরা কত বছর কথা বলিনি। আমি একেবারে ঠিক আছি আরাতি, আমি বললাম। সত্যি বলতে আমি এত বছরে আজ প্রথমবার এতটা ঠিক আছি, কিন্তু আমাকে তোমাকে কিছু বলতে হবে। আমি তাকে সবকিছু বলে দিলাম, সেই পারিবারিক যাত্রা থেকে আমাকে বের করে দেওয়া থেকে শুরু করে আমার জাল স্বাক্ষর, চুরি হওয়া ভাড়া আর আমার বাড়ি বন্ধক রাখার চেষ্টা পর্যন্ত সবকিছু। আরাতি পুরো কথার সময় একেবারে চুপ ছিল। সে শুধুমাত্র তখনই মাঝখানে কথা বলতো যখন তাকে কোনো কথা ঠিকভাবে বুঝতে হতো। যখন আমি চুপ হলাম তখন লাইনের দুদিকে একটা ভারী নিস্তব্ধতা ছিল। দিদি, আরাতি অবশেষে বলল, আপনার কি মনে আছে আমি রাহুলের বিয়ের দিন আপনাকে কি বলেছিলাম? আমার মনে ছিল। আরতি আমাকে একটা কোণায় নিয়ে গিয়ে বলেছিল যে রাহুল যেভাবে আমার সাথে কথা বলে সেটা তার একেবারেই পছন্দ নয়। আমি তখন রাহুলের পক্ষ নিয়েছিলাম আর আরতকে বলেছিলাম যে সে আমার ছেলেকে বোঝে না। হ্যাঁ, আমার মনে আছে, আমি স্বীকার করলাম। তুমি বলেছিলে যে রাহুল আমাকে নিজের মায়ের মতো নয়, বরং নিজের রিটায়ারমেন্ট প্ল্যানের মতো দেখে। আমার এটা বলতে খুব কষ্ট হচ্ছে দিদি, কিন্তু ওই কথা আজ সত্যি প্রমাণিত হয়ে গেল। আরতি, আমার গলা প্রথমবার বুঝে এলো। আমি জানি না যে আমি এখন কি করি। আমি সেই মানুষের মা কিভাবে হয়ে থাকব যে আমাকে শুধু একটা এটিএম মেশিন মনে করে। আরতির গলা খুব কোমল কিন্তু অত্যন্ত দৃঢ় ছিল। হয়তো এবার সময় এসেছে দিদি যে আপনি ওইভাবে তার মা হওয়া ছেড়ে দিন যেভাবে আপনি গত 50 বছর ধরে ছিলেন। হয়তো এবার সময় এসেছে যে আপনি শুধু এমন একজন মহিলা হন যে নিজের সম্মান করতে জানে। সেদিন রাতে কয়েক দশকের মধ্যে প্রথমবার আমি এটা না ভেবে বিছানায় গেলাম যে কাল সকালে রাহুলের আমার থেকে কি চাই হবে। এর বদলে আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে আমার কি চাই, আর উত্তর খুব স্পষ্ট ছিল। আমাকে নিজের ছেলের থেকেই নিজের রক্ষা করতে হবে, আর নিজের পুরো জীবনে প্রথমবার আমি এর জন্য পুরোপুরি তৈরি ছিলাম। সোমবার যখন সে ফিরে আসবে তখন তাকে সেই মায়ের মুখোমুখি হতে হবে না যাকে সে ছেড়ে গিয়েছিল। সোমবার সকালে সেই পারিবারিক যাত্রা থেকে আমাকে বের করে দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর আমি আমার রান্নাঘরে চা খাচ্ছিলাম যখন আমি বাইরে রাহুলের গাড়ির থামার আওয়াজ শুনতে পেলাম। সে নিজের নির্দিষ্ট পরিকল্পনার একদিন আগেই ট্রিপ থেকে ফিরে এসেছিল। আমি জানলা দিয়ে তাকে দেখার জন্য দৌড়ে গেলাম না, যেমনটা আমি গত 38 বছর ধরে করে আসছিলাম। আমি তার পছন্দের প্রাতরাশ বানানোর জন্য তাড়াহুড়োয় গ্যাস চালালাম না। আমি একেবারে সেই চেয়ারেই সেই একইভাবে বসে রইলাম। আমার সামনে টেবিলে উকিল শর্মাজির দেওয়া সমস্ত নথিপত্র আর কাগজপত্র খুব সুন্দরভাবে সাজানো ছিল। রাহুল দরজা কড়া নাড়ল না, সবসময়কার মতো নিজের চাবি দিয়ে তালা খুলল আর বাড়িতে এমনভাবে প্রবেশ করল যেন কিছুই বদলায়নি। মা, আমি এসে গিয়েছি, সে বারান্দা থেকে আওয়াজ দিল। তার গলায় একটা সাজানো আনন্দ আর উৎসাহ ছিল। আপনি কোথায়? রান্নাঘরে। আমি নিজের জায়গা থেকে না নড়ে খুব শান্ত স্বরে উত্তর দিলাম। আমি তার পায়ের শব্দ শুনলাম, যা ঘরের ভেতরে আসছিল। সে হয়তো এটা দেখে অদ্ভুত অনুভব করছিল যে আমি তার স্বাগত জানানোর জন্য কোনো বিশেষ প্রস্তুতি নিইনি, কোনো হালুয়া বা ক্ষীর বনাইনি। যখন সে রান্নাঘরের চৌকাঠে পা রাখল তখন সে হঠাৎ সেখানেই থমকে গেল। তার নজর সরাসরি সেই টেবিলের ওপর পড়ল যেখানে সব নথিপত্র রাখা ছিল। এসব কি বা? সে জিজ্ঞেস করল, কিন্তু তার গলার কাঁপানো স্বর থেকে এটা পরিষ্কার ছিল যে সে আগেই সবকিছু বুঝে গিয়েছিল। নথিপত্র, আমি চায়ের আর এক চোখ দিয়ে বললাম। ওই আইনি নথিপত্র যা এটা প্রমাণ করে যে আমার নিজের ছেলে গত 4 বছর ধরে আমার সাথে কি করছিল। রাহুল ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এলো। তার চোখ ওই কাগজগুলোকে স্ক্যান করছিল। আমি দেখলাম কিভাবে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন সে উকিলের চিঠি, জাল স্বাক্ষর করা পাওয়ার অফ অ্যাটর্নি আর আমার বাড়ির উপর চাওয়া 50 লাখ টাকার লোনের কপি চিনতে পারল। সে চেয়ার টেনে আমার সামনে বসে পড়ল এবং নিজের 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। মা,
আমি কি এসব ব্যাখ্যা করতে পারি? অবশ্যই। আমি তার দিকে হাত বাড়িয়ে বললাম, আমাকে বোঝাও যে কিভাবে তুমি 4 বছর ধরে ওই টাকা চুরি করলে, যা আইনিভাবে আমার ছিল। আমাকে বোঝাও যে তুমি আমার জাল স্বাক্ষর কিভাবে করলে। রাহুল নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে আমার দিকে তাকালো। তাকে এখন সেই আত্মবিশ্বাসে ভরা ছেলে মনে হচ্ছিল না, যেমনটা 1 সপ্তাহ আগে আমাকে ট্রিপ থেকে বের করে দেওয়ার সময় মনে হচ্ছিল। এখন তাকে একজন চোর মনে হচ্ছিল, যে হাতে নাতে ধরা পড়েছে। দেখুন মা, যখন দাদাজির মৃত্যু হল এবং তিনি ওই সম্পত্তিগুলো আপনার নামে রেখে গেলেন, তখন আমি জানতাম যে আপনি আইনি প্যাচ একদম বুঝতে পারবেন না। আমার মনে হয়েছিল যে যদি আমি এসব নিজে সামলে নিই, তবে এটা আমাদের দুজনের জন্য সহজ হবে। কার জন্য সহজ? আমি এক দীর্ঘশ্বাস নিলাম। তোমার জন্য, কারণ তোমাকে কোনো হিসেব দিতে হবে না, নাকি আমার জন্য, যাতে তুমি চুপচাপ আমাকে লুট করতে পারো? আমি আপনাকে লুট করছিলাম না, সে টেবিলে হাত মেরে বলল। আমি আপনার টাকা সঠিক জায়গায় লাগাচ্ছিলাম যাতে সেটা বাড়তে পারে। আমি শর্মাজির একটা চিঠি তুললাম। এই চিঠিতে পরিষ্কার লেখা আছে যে উকিল শর্মাজি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। তুমি আমাকে কখনো কেন বললে না যে উকিল আমার সাথে কথা বলতে চান? রাহুল আমার নজর এড়ানোর চেষ্টা করল। কারণ আপনি আইনি ভাষা শুনে ঘাবড়ে যেতেন। আমি সবকিছু বেশি ভালোভাবে সামলাতে পারতাম। আর ওই জাল স্বাক্ষর? আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি সবসময় আমার থেকে তাড়াহুড়ো হয়ে অনেক কাগজে দস্তখত করিয়েছ, কিন্তু তুমি আমার অজান্তে কোনো আইনি নথিপত্রে আমার স্বাক্ষরে নকল করলে। রাহুল, তুমি কি জানো যে একে প্রতারণা বলে? এটা একটা গম্ভীর অপরাধ। সে নিজের চেয়ারে টানটান হয়ে বসে পড়ল এবং এক মুহূর্তের জন্য আমার তাকে সেই পুরনো অহংকারী রাহুল মনে হলো, যে ভাবত সে যা কিছু করেই বেঁচে যেতে পারবে। অপরাধ? আমি আপনার ছেলে। আমি যা কিছু করেছি আপনার সাহায্য করার জন্য করেছি। আপনি কি সত্যিই নিজের ছেলেকে অপরাধী বলবেন, যে শুধু নিজের মায়ের সুরক্ষার চেষ্টা করছিল? সুরক্ষা? আমার গলা এখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। রাহুল, যে বছরগুলোতে তুমি আমার সুরক্ষা করছিলে, তোমার কি মনে আছে যে আমি আর্থিকভাবে কতটা লড়াই করছিলাম? তোমার কি মনে আছে যখন আমার পুরনো স্কুটি খারাপ হয়ে গিয়েছিল আর আমাকে নতুন কেনার জন্য ঋণ নিতে হয়েছিল? তোমার কি মনে আছে যখন আমি নিজের চিকিৎসা মাসের পর মাস শুধু এই জন্য এড়িয়েছিলাম কারণ আমার কাছে ডাক্তারের ফিসের টাকা ছিল না? তোমার কি মনে আছে যখন আমি নিজের মায়ের গয়না বিক্রি করে তোমাকে তোমার বাড়ির জন্য 5 লাখ টাকা দিয়েছিলাম? হ্যাঁ, কিন্তু কি? আমি নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লাম। যখন আমি নিজের মায়ের গয়না বিক্রি করছিলাম, তখন তোমার কাছে আমার 19 লাখ টাকা পড়েছিল। এটা কেমন সুরক্ষা ছিল রাহুল? রাহুলও ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ল এবং রান্নাঘরে এদিক ওদিক পায়চারি করতে লাগল। কারণ আমি আপনার ওই টাকার বিনিয়োগ করছিলাম। আমি সেটাকে আপনার জন্য দ্বিগুণ করার চেষ্টা করছিলাম। আমি আপনাকে প্রতিটি বিনিয়োগের কথা বলতে পারতাম না, কারণ আপনি ফালতু চিন্তা করতে লাগতেন। সে থেমে আমার দিকে ফিরল। আর ওই বিনিয়োগ কেমন ছিল রাহুল? আমি জিজ্ঞেস করলাম। তোমার ওই মহান বিনিয়োগগুলোর কি হলো যেগুলোতে তুমি আমার 19 লাখ টাকা লাগিয়ে দিয়েছিলে? সে কিছু বিড়বিড় করল। কিছু পরিকল্পনা আমার আশা অনুযায়ী কাজ করতে পারেনি। 19 লাখের মধ্যে কত বেঁচে আছে? আমি আমার গলা একেবারে স্থির রেখে জিজ্ঞেস করলাম। আমি আপনাকে ফোনে বলেছিলাম প্রায় 4 লাখ। মানে তুমি আমার 15 লাখ টাকা ডুবিয়ে দিয়েছ, আর তাও এমন বিনিয়োগে যার বিষয়ে তুমি আমাকে একবারও জিজ্ঞেস করনি? সে আমার দিকে তাকালো এবং প্রথমবার আমি তার চোখে এমন কিছু দেখলাম যা আমি আগে কখনো দেখিনি। বিশুদ্ধ ঘৃণা। হ্যাঁ, আমি টাকা হারিয়েছি তো কি হয়েছে? আসল বিনিয়োগকারীরা ঝুঁকি নেয়। যদি আপনি হারার জন্য তৈরি না থাকেন, তবে আপনি কখনো জিততে পারবেন না। কিন্তু আপনি এই কথা কখনো বুঝবেন না, কারণ আপনি আপনার পুরো জীবনে শুধু ছোটখাটো কাজ করেছেন আর ভয় পেয়ে পেয়ে বেঁচেছেন। তার শব্দগুলো কোনো শারীরিক চড় মারার মতো লাগল। আমি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ছোটখাটো কাজ। আমি ওই শব্দগুলো নিজের মাথায় আওড়ালাম। ছোটখাটো কাজ। আমি খুব ধীর কিন্তু ধারালো গলায় বললাম, রাহুল, ওই ছোটখাটো কাজগুলোই তোমাকে বড় করেছে। ওগুলো তোমাকে খাবার দিয়েছে, জামা কাপড় দিয়েছে, তোমার শিক্ষার খরচ চালিয়েছে। ওই ছোটখাটো কাজগুলো তোমাকে তোমার প্রথম কম্পিউটার ক্লাস পাইয়ে দিয়েছে, তোমার ইঞ্জিনিয়ারিংয়ের ফিস ভরেছে। যখন তুমি শান্তিতে ঘুমোতে, তখন আমি রাত 2টো পর্যন্ত অন্যের জামা কাপড় সেলাই করতাম। হ্যাঁ, আমি ছোটখাটো কাজ করেছি, কারণ কাউকে তো দায়িত্ব নিতেই হতো। আমি জানি, আর আমি ওইসবের জন্য কৃতজ্ঞ। কিন্তু কৃতজ্ঞ? আমি টেবিলের আরও কাছে এগিয়ে এলাম। যদি তুমি কৃতজ্ঞ হতে রাহুন, তবে তুমি আমার পিঠ পিছে আমার জাল স্বাক্ষর করতে না। তুমি আমার টাকা চুরি করতে না। ওটা চুরি নয়, ওটা আর্থিক ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ছিল, আমার অজান্তে বা সম্মতি ছাড়া।
আমি টেবিল থেকে লোন অ্যাপ্লিকেশনের ওই কাগজটি তুললাম, যাতে আমার বাড়ি বন্ধক রাখার কথা লেখা ছিল। তাহলে আমাকে এটা বোঝাও, 50 লাখ টাকার এই লোন, যাতে তুমি আমার বাড়ি বন্ধক রেখেছ, এটাও কি তোমার আর্থিক ব্যবস্থাপনা? রাহুলের মুখ এখন পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, যেন তার শরীরের সব রক্ত শুকিয়ে গিয়েছে। সে কিছু বলতে পারল না। তুমি আমার বাড়ি, ওই বাড়ি যেখানে আমি 30 বছর কাটিয়েছি, সেটাকে বন্ধক রেখে এমন লোন নিতে চলেছিলে যা তুমি কখনো শোধ করতে পারতে না। রাহুল, যদি এই লোন পাস হয়ে যেত আর তুমি এটা শোধ না করতে, তবে ব্যাংক আমার বাড়ি কেড়ে নিত। তোমার কি এই বিষয়ের কোনো ধারণা আছে? মা, এমন কিছু হতো না। এটা শুধু এক বড় সুযোগ ছিল। যদি এই পরিকল্পনা সফল হয়ে যেত, তবে আমি লোনও শোধ করে দিতাম, আর আপনাকেও আপনার টাকা ফেরত দিয়ে দিতাম। আর যদি সফল না হতো তবে, কারণ তোমার পরিকল্পনা তেমনই সফল হয় যেমন তুমি আমার 15 লাখ টাকা ডুবিয়ে দিয়েছ। রাহুল থাপাস করে নিজের চেয়ারে পড়ে গেল এবং নিজের মাথা টেবিলের ওপর রেখে দিল। মা, আমি খুব বড় বিপদে আছি। আমাকে কিছু লোককে অনেক টাকা দিতে হবে। আমাকে যেভাবেই হোক এই লোনটা চাই। আমি এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করলাম। সত্যি বলো রাহুল, তুমি আমার টাকা কোথায় ডুবিয়েছ? আর তোমার 50 লাখ টাকা কিসের জন্য চাই? অনেক দীর্ঘ নীরবতার পর সে মাথা না তুলেই ফিসফিস করে বলল, বাজি ধরা, বেটিং। আমার মনে হলো যেন কেউ আমার উপর বরফ শীতল জল ঢেলে দিয়েছে। কি? ক্রিকেট বাজি আর কিছু অনলাইন গ্যাম্বলিং? সে কাঁপানো গলায় বলল, এটা অতটা খারাপ নয় যতটা মনে হচ্ছে। আমার কাছে একটা সিস্টেম ছিল। আমাকে শুধু কিছু ঋণ তখনই শোধ করতে হবে, না হলে ওই লোকগুলো 15 লাখ টাকা। আমার মুখ থেকে শুধু এই শব্দটাই বেরোলো, আমার বাবার সম্পত্তি থেকে আসা 15 লাখ টাকা তুমি বাজিতে উড়িয়ে দিয়েছ। হ্যাঁ। সে হঠাৎ নিজের মাথা তুলে চিৎকার করে উঠল। তার চোখে জল ছিল, কিন্তু সেটা অনুতাপের নয়, বরং নিজেরই হতাশার জল ছিল। হ্যাঁ, আমি আপনার টাকা বাজিতে লাগিয়েছি, কিন্তু আমি ওই সব জেতার জন্য করছিলাম। আমি জানতাম যে আমি জিততে পারি। আমি ধীরে নিজের চেয়ারে বসে পড়লাম। মনে হচ্ছিল যেন আমার দুনিয়ার শেষ কোণটিও ধসে গিয়েছে। বছরের পর বছর আমি প্রতিটি মানুষের থেকে রাহুলের পক্ষ নিয়েছিলাম, যে তার চরিত্রের উপর প্রশ্ন তুলেছিল। যখন আমার বোন আরতি সন্দেহ করত, যখন প্রতিবেশীরা খোঁচা দিত, যখন আমার নিজেরও অনেকবার ভেতর থেকে কিছু ভুল মনে হতো, আমি সবসময় নিজের ছেলের জন্য অজুহাত খুঁজেছিলাম। কিন্তু এই কথার কোনো অজুহাত ছিল না। রাহুল, আমি অবশেষে এমন এক শান্তির সাথে বললাম যা মৃত্যুর নিস্তব্ধতার মতো ছিল, আমি চাই তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি? সে অবিশ্বাস্যভাবে আমার দিকে দেখতে লাগল। নিজের মালপত্র নাও আর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এখনই। মা, আপনি মজা করছেন না তো? আমি আপনার ছেলে, আমি বিপদে আছি, আমার প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি চেয়ার থেকে উঠলাম এবং রান্নাঘরের দরজার দিকে ইশারা করলাম। হ্যাঁ, তুমি আমার ছেলে, আর 50 বছর ধরে আমি তোমাকে আমার সব কিছু দিয়েছি। আমার সময়, আমার যৌবন, আমার ঘুম, আমার টাকা, আমার স্বপ্ন, সব কিছু। আর তুমি ওই ভালোবাসা আর ওই বলিদানের ব্যবহার বাজি খেলতে, মিথ্যে বলতে আর আমাকে রাস্তায় নিয়ে আসার জন্য করলে। ওটা চুরি ছিল না, সে এখনও একই কথায় অনড় ছিল। এটা চুরি রাহুল, এটা ধোঁকা, আর এটা বিশ্বাসঘাতকতা। সে আমার দিকে ঝাঁপিয়ে এলো এবং আমার 2 হাত ধরার চেষ্টা করল। তার চোখে এখন একটা পশুর মতো আতঙ্ক ছিল। মা, প্লিজ, যদি আপনি আমাকে শেষবারের মতো সাহায্য করেন, আমি কসম খাচ্ছি আমি সব ঠিক করে দেব। আমি পয়সা ফিরিয়ে দেব। কোন টাকা দিয়ে রাহুল? তোমার কাছে কোনো চাকরি নেই যাতে তুমি টিকে থাকতে পারো। তোমার ওপর বাজি ধরার লাখ লাখ টাকার ঋণ আছে। আর এখন তোমার পরিকল্পনা এই যে আমি আমার একমাত্র বাড়ি, আমার শেষ সুরক্ষা, তোমার বাজির নেশার জন্য বন্ধক দিয়ে দিই। কিন্তু মা, যদি আপনি সাহায্য না করেন, তবে আমি কি করব? নিজের পুরো জীবনে প্রথমবার আমার তার ওই করুণ গলায় কোনো যায় এলো না। আমার ভেতরে ওই মায়ের মতো হাহাকার উঠল না, যা সবসময় তার প্রতিটি সমস্যা মেটানোর জন্য দৌড়ে যেত। এর বদলে আমি তার প্রতি শুধু এক পূর্ণ এবং গভীর উদাসীনতা অনুভব করলাম। তোমার সমস্যা এখন আর আমার সমস্যা নয় রাহুল, আমি বললাম এবং মূল দরজার দিকে হাঁটতে লাগলাম। আমি দরজা খুললাম এবং বাইরের দিকে ইশারা করলাম। বাইরে যাও, আর ততক্ষণ এই বাড়িতে পা রাখবে না যতক্ষণ তোমার কাছে আমার ওই বেঁচে যাওয়া 4 লাখ টাকা না থাকবে। মা,
সে কাঁদতে কাঁদতে বলল। আমি কোনো উত্তর দিলাম না। আমি শুধু দরজা ধরে দাঁড়িয়ে রইলাম। সে দেখল যে আমার মুখে কোনো আবেগ ছিল না, কোনো নমনীয়তা ছিল না। অবশেষে হার মেনে সে ভারী পায়ে বাইরে বেরোল। সে নিজের গাড়ি পর্যন্ত গেল, বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, হয়তো এই আশায় যে আমি সব সময়কার মতো ভেঙে পড়ব, তাকে ফেরত ডাকব, তাকে জড়িয়ে ধরব আর বলব যে কোনো ব্যাপার নয় বাবা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি দরজায় ততক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলাম যতক্ষণ তার গাড়ি রাস্তার ওই মোড় থেকে গায়েব হয়ে গেল না। তারপর আমি দরজা বন্ধ করলাম, খিল লাগালাম এবং নিজের পুরো জীবনে প্রথমবার আমি নিজেকে পুরোপুরি স্বাধীন অনুভব করলাম। রাহুলের চলে যাওয়ার পরের প্রথম কিছুদিন আমার জীবনের সবথেকে কঠিন দিন ছিল। কিন্তু এই কঠিনতা তাকে মনে করা বা তার অভাব অনুভব করার কারণে ছিল না, বরং ওই ভয়ানক নিস্তব্ধতার কারণে ছিল। 50 বছর ধরে আমার ফোন তার প্রয়োজন, তার চাহিদা আর তার দ্বারা তৈরি করা সংকটের কারণে লাগাতার বাঁচতে থাকত। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। শুরুতেই নিস্তব্ধতা আমাকে ভয় পাইয়ে দিত। আমি সকালে উঠতাম আর ভাবতাম যে এখন আমাকে কি করতে হবে, ওই মীরাকে যাকে কারো সমস্যা মেটাতে হবে না। কিন্তু ধীরে ধীরে ওই নিস্তব্ধতা আমার সবথেকে বড় শান্তি হয়ে গেল। আমার সাথে টক্কর খাওয়ার প্রথম সপ্তাহে রাহুল আমাকে 17 বার ফোন করেছিল। আমি একটি ফোনও তুলিনি। তারপর তার মেসেজ আসা শুরু হলো। প্রতিটি মেসেজ আগেরটির থেকে বেশি হতাশ আর ভয়ঙ্কর ছিল। মা, আমাদের কথা বলতে হবে। মা, যাদের থেকে ঋণ নেওয়া আছে তারা খুব বিপজ্জনক, তারা অপেক্ষা করবে না। মা, প্লিজ শুধু আমার নতুন পরিকল্পনা শুনে নিন। মা, যদি আপনি আমাকে সাহায্য না করেন তবে তারা আমাকে মেরে ফেলবে। ওই শেষ মেসেজটি আমার ভেতরের মাকে প্রায় গলিয়েই দিয়েছিল। আমি ফোন তুলে তাকে ফেরত ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার বোন আরতির কথা মনে পড়ে গেল। দিদি, বাজিধর আর জুয়ারিদের কাছে সবসময় একটা নতুন সংকট থাকে, সবসময় একটা নতুন পরিকল্পনা থাকে, আর যদি আপনি তাদের তখনই টাকা না দেন তবে তারা সবসময় কোনো না কোনো প্রাণঘাতী বিপদে থাকার নাটক করে। আমি ফোন ফেরত রেখে দিলাম। যখন রাহুলের মেসেজ কাজ করল না তখন সে অন্য চাল চালতে শুরু করল। সে আলাদা আলাদা সময়ে আমার বাড়ির বাইরে এসে ঘণ্টি বাজাতে থাকত। কখনো সে নিজের সাথে ফুল নিয়ে আসত, তো কখনো নিজের স্ত্রী প্রিয়াকে সাথে আনত। প্রিয়া দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে কাঁদার নাটক করত আর বলত যে রাহুল বদলে গিয়েছে, তার শুধু একটা শেষ সুযোগ চাই। আমি কখনো দরজা খুলিনি। তৃতীয় সপ্তাহে রাহুল নিজের পুরো বাহিনী নিয়ে চলে এলো। সে নিজের সাথে ওই চাচাজিকে নিয়ে এলো যিনি ওই পারিবারিক ট্রিপে আয়েশ করে গিয়েছিলেন, কিন্তু যাদের কাছে আমার জন্য জায়গা ছিল না। আমি নিজের জানলার পর্দার পিছন থেকে তাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। মীরা, দরজা খোলো, চাচাজি রাস্তা থেকেই চিৎকার করছিলেন। পরিবারকে তোমার সাথে কথা বলতে হবে। রাহুল একটা খুব কৃতী আর ভালো ছেলে, ওর একটা ভুল হয়ে গিয়েছে তো কি তুমি ওকে রাস্তায় ছেড়ে দেবে? আশপাশের মহিলারা নিজের নিজের বারান্দায় চলে এসেছিল। রাহুল তাদের দেখে আরও বেশি নাটক করতে লাগল। আমার মাকে ওই উকিলরা উস্কানি দিয়েছে যারা শুধু আমাদের টাকা হাতাতে চায়, সে প্রতিবেশীদের শুনিয়ে বলছিল। খুব তাড়াতাড়ি পুরো পাড়ায় আমার বদনামের এই গল্প ছড়িয়ে গেল। হঠাৎ আমি ওই নিষ্ঠুর আর পাগল মা হয়ে গেলাম যে নিজেরই একমাত্র ছেলেকে তার প্রয়োজনের সময় বাড়ি থেকে বের করে দিয়েছে। যে প্রতিবেশীদের বাচ্চাদের আমি বছর ধরে খাইয়েছিলাম তারা আমার থেকে নজর এড়ানো শুরু করল। কেউ আমাকে করুণার চোখে দেখত, যেন আমি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। কেবল আমার বোন আরতি আর উকিল শর্মাজিই পুরো সত্য জানতেন। দিদি, আরতি আমাকে এক রাতে ফোনে জানালো, একে বদনামের ষড়যন্ত্র বলে। যখন চালাক আর ধোঁকাবাজ লোক নিজের শিকারের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন তারা এটাই করে। তারা আপনার আশপাশের লোকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাতে আপনি ভেঙে পড়েন। ওই পুরো ঘটনার প্রায় 1 মাস পর আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম যা আমি বছর ধরে এড়িয়ে আসছিলাম। আমি আমার বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। ভারতীয় সমাজে যে বাড়িতে আপনি আপনার পুরো জীবন কাটিয়েছেন সেটা বিক্রি করা একটা খুব বড় কলঙ্ক মনে করা হয়। কিন্তু যখন উকিল শর্মাজি আমাকে জানিয়েছিলেন যে রাহুল আমার অজান্তে আমার বাড়ি বন্ধক রাখার চেষ্টা করেছিল, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে আমি এই বাড়িতে কখনও সুরক্ষিত অনুভব করতে পারব না। প্রতি রাতে আমার এটাই ভয় হতো যে কোথাও রাহুল কোনো নতুন জাল কাগজ বানিয়ে আমার মাথার উপর থেকে ছাদ না কেড়ে নেয়। এই বাড়ির প্রতিটি কোণ ওই অগণিত বলিদানের কথা মনে করাত যার কখনো কোনো মর্যাদা দেওয়া হয়নি। বাড়ি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল।
বাড়ির বিক্রি থেকে পাওয়া টাকা, এসক্রো অ্যাকাউন্ট থেকে ফেরত পাওয়া 20 লাখ টাকা, আমার বাবার সম্পত্তি থেকে আসা ভাড়া আর আমার নিজের জীবনভরের সঞ্চয়, এই সব মিলিয়ে আমার কাছে এত টাকা হয়ে গেল যে আমি শহরের অন্য অংশে একটি সুরক্ষিত আর ভালো সোসাইটিতে একটি ছোট কিন্তু খুব সুন্দর অ্যাপার্টমেন্ট কিনে নিলাম। আর সবথেকে ভালো কথা এই ছিল যে এখনও আমার কাছে নিজের বাকি জীবন কোনো আর্থিক চিন্তা ছাড়া কাটানোর জন্য যথেষ্ট ব্যাংক ব্যালেন্স বেঁচেছিল। রাহুল বাড়ি বিক্রি হওয়ার কথা তখন জানতে পারল যখন সে একদিন সবসময়কার মতো আমাকে ব্ল্যাকমেল করতে এলো এবং সে সেখানে নতুন মালিকদের নিজেদের মালপত্র ভেতরে রাখতে দেখল। আমার পুরনো প্রতিবেশীরা আমাকে ফোন করে জানালো যে রাহুল মাঝ রাস্তায় কেমন তমাশা করেছিল। সে পাগলের মতো চিৎকার করছিল যে আমাকে তার উত্তরাধিকার তাকে না জিজ্ঞেস করে বিক্রি করার কোনো অধিকার নেই। সে আমাকে কোর্টে টানার হুমকি দিল। সে চিৎকার করে করে বলল যে আমি পরিবারকে বরবাদ করছি। তার অবস্থা এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে নতুন বাড়িওয়ালাদের পুলিশ ডাকতে হয়ে গেল। সেদিন রাতে আমি রাহুলের শেষ ফোন পেলাম। এটা ওই নম্বর ছিল যা আমি এখনো পর্যন্ত ব্লক করিনি। মা, তার গলা পুরোপুরি ভেঙে গিয়েছিল। আপনি বাড়ি বিক্রি করে দিলেন? হ্যাঁ, আমি খুব সাধারণ স্বরে উত্তর দিলাম। ওই বাড়ি একদিন আমার হওয়ার কথা ছিল। না রাহুল, ওই বাড়ি আমার ছিল। আমি ওটাকে নিজের 30 বছরের দিন রাতের পরিশ্রমে বানিয়েছিলাম। ওটা কখনো তোমার ছিল না। কিন্তু আমি আপনার একমাত্র ছেলে। আপনার কাছে যা কিছু আছে ওসব আমার হওয়া উচিত। কেন? আমার এই সরাসরি প্রশ্নটি তাকে পুরোপুরি অবাক করে দিল। মানে কি আপনার? কেন? কারণ আমি আপনার ছেলে, আমি আপনার পরিবার। 50 বছর ধরে আমি তোমাকে আমার সব কিছু দিয়েছি রাহুল। আমি একেবারে শান্ত গলায় বললাম। আর তুমি আমার ভালোবাসার ব্যবহার, আমাকে লুট করতে, আমার সাথে মিথ্যে বলতে আর আমাকে ঘর ছাড়া করার চেষ্টায় করলে। তোমার কেন মনে হয় যে তুমি আমার থেকে এখন আর কিছু পাওয়ার হকদার? কারণ আমি পরিবার, সে কাঁদতে কাঁদতে অনুনয় করল। না, আমি এমন এক স্পষ্টতার সাথে বললাম যা আমাকে নিজেকে অবাক করে দিল। পরিবার চুরি করে না, পরিবার মিথ্যে বলে না, পরিবার আপনাকে রাস্তায় আনার ষড়যন্ত্র করে না। তুমি আমার পরিবার নও রাহুল, তুমি শুধু এক অচেনা লোক যে কাকতালীয়ভাবে আমার ছেলে। মা, আপনি এমন বলতে পারেন না। আমি বলতে পারি, আর আমি বলছি। আমি ফোন কেটে দিলাম। পরের দিনই আমি আমার ফোন নম্বর বদলে ফেললাম। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করিয়ে নিলাম। আমি আমার জীবন থেকে ওই প্রতিটি তারকে কেটে দিলাম যা আমাকে ওই ধোঁকাবাজ মানুষের সাথে জুড়ত। পরের 6 মাস পুরোপুরি পুনর্গঠনের মাস ছিল। আমি আমার নতুন ফ্ল্যাটকে ওই জিনিসগুলো দিয়ে সাজালাম যা আমার পছন্দ ছিল, নাকি ওই জিনিসগুলো দিয়ে যা প্রজন্ম ধরে পরিবারে চলে আসছিল। আমি পেইন্টিং ক্লাস নেওয়া শুরু করলাম, এমন এক শখ যা আমি সবসময় পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু রাহুলের প্রয়োজনের সামনে কখনো সময় বের করতে পারিনি। আমি সোসাইটির লাইব্রেরিতে একটি রিডিং গ্রুপ জয়েন করলাম। কয়েক দশকের মধ্যে প্রথমবার আমি নিজের বন্ধু বানালাম। তারা আমার বয়সের মহিলা ছিল, যাদের নিজেদের গল্প ছিল, নিজেদের লড়াই ছিল আর নিজেদের জয় ছিল। ওই মহিলারা আমাকে রাহুলের মা হিসেবে নয়, বরং মীরা হিসেবে চিনত। আমার বোন আরতি প্রতি মাসে আমার সাথে দেখা করতে আসত, আর এখন আমাদের আলোচনার বিষয় রাহুলের সমস্যা হতো না। আমরা বইয়ের কথা বলতাম, নতুন রেসিপি ট্রাই করতাম আর নিজেদের জন্য বাঁচার কথা বলতাম। আমি কিছু আত্মীয়দের থেকে জানতে পারলাম যে রাহুলের নিজের বাড়িও বিক্রি হয়ে গিয়েছে। প্রিয়া তাকে ছেড়ে চলে গিয়েছে এবং সে এখন তার বন্ধুদের কাছে পড়ে আছে, প্রতিটি মানুষকে আমার নিষ্ঠুরতার মিথ্যে গল্প শোনাতে শোনাতে। এসব শুনে আমার না তো কোনো আনন্দ হলো আর না কোনো দুঃখ। আমি সত্যি কিছু অনুভব করলাম না। গত সপ্তাহে যখন আমি শনিবারের সন্ধ্যা নিজের সোসাইটির বাইরের বাজারে সবজি কিনছিলাম, আমার নজর এক তরুণী আর তার ছোট বাচ্চার ওপর পড়ল। ওই বাচ্চাটি হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিল আর কাঁদছিল। তার মা তৎক্ষণাৎ নিজের মালপত্র মেঝেতে রাখল, তাকে কোলে তুলল, তার হাঁটু হাতলে দিল আর তাকে চুমু খেয়ে চুপ করাতে লাগল। ওই মায়ের চোখে যে মমতা আর অস্থিরতা ছিল তাকে আমি তখনই চিনে ফেললাম। এটা একেবারে ওই মমতাই ছিল যা আমি রাহুলের ছোটবেলায় তার জন্য অনুভব করতাম। ওই মুহূর্তে আমার বুকে এক অদ্ভুত যন্ত্রণা উঠল। এই যন্ত্রণা ওই রাহুলের জন্য ছিল না যা সে আজ হয়ে গিয়েছে, বরং ওই ছোট নিষ্পাপ বাচ্চার জন্য ছিল যে কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরত, যে স্কুল থেকে ফিরে আমাকে নিজের ড্রয়িং দেখাত আর বলত যে আমি দুনিয়ার সবথেকে ভালো মা। কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাটি এখন কোথাও হারিয়ে গিয়েছে। সে বড় হয়ে এমন এক মানুষ হয়ে গিয়েছিল
যে নিজেরই জন্ম দেওয়া মাকে শুধু এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এক এটিএম মেশিন আর এক সম্পত্তি হিসেবে দেখত। আমাকে এটা বেছে নিতে হতো যে হয় আমি জীবনভর তার শিকার হয়ে থাকি অথবা নিজের রক্ষক হই। আমি নিজেকে বেছে নিলাম। আজ সকালে যখন আমি আমার ছোট কিন্তু রোদে ভরা রান্নাঘরে নিজের জন্য প্রাতরাশ বানাচ্ছিলাম, তখন আমি ওই মহিলার বিষয়ে ভাবলাম যা আমি 6 মাস আগে পর্যন্ত ছিলাম। ওই মহিলা যে সব সময় অন্যদের প্রয়োজনের জন্য বাঁচত, যে কখনো এটা শেখেনি যে নিজের সীমা কিভাবে ঠিক করতে হয়, যে লাগাতার নিজের বলিদানকেই নিজের ভালোবাসা মনে করত। যদি ওই পুরনো মীরা আজ বেঁচে থাকত, তবে সে রাহুলের প্রতিটি খারাপ ব্যবহারকে ঠিক জাহির করার কোনো না কোনো অজুহাত খুঁজে বের করত। সে নিজের ছেলের বাজি ধরার ঋণ শোধ করার জন্য নিজের বাড়ি বিক্রি করে দিত, আর নিজের বাকি জীবন এমন এক মানুষের গোলামি আর অবজ্ঞা সহ্য করে কাটিয়ে দিত যে কখনো তার মর্যাদা দিনি। কিন্তু ওই পুরনো মীরা সেদিনই মারা গিয়েছিল, যেদিন রাহুল আমাকে ওই পারিবারিক যাত্রা থেকে বের করে দিয়েছিল। ওই পুরনো মীরার জায়গায় এক নতুন মহিলা জন্ম নিল, এমন এক মহিলা যে এখন এটা বুঝে গিয়েছে যে সত্যিকারের ভালোবাসায় সম্মান, সততা আর সমতা হওয়া সবথেকে বেশি জরুরি। এমন এক মহিলা যে এটা জানে যে নিজের মানসিক শান্তি আর নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য মাঝে মাঝে নিজের জীবনের সবথেকে বিষাক্ত লোকেদের নিজের থেকে দূরে সরিয়ে দিতেই হয়। তারপর সেই বিষাক্ত লোকেরা আপনার নিজের আপন সন্তানই কেন না হোক। 64 বছর বয়সে আজ আমি এটা শিখছি যে যখন আমি আর কারোর দেখাশোনা করছি না, তখন আমি আসলে কে। আমি জানতে পারছি যে আমার হাতে জাদু আছে, আর আমি আমার বারান্দায় খুব ভালো গাছ লাগাতে পারি। আমি জানতে পারছি যে আমি ক্যানভাসে খুব সুন্দর রং ভরতে পারি, আর আমার একাকিত্বে কোনো ভয় লাগে না। আমি শিখছি যে আমি কারোর দ্বারা ব্যবহৃত না হয়েও দয়ালু হতে পারি। আমি ব্ল্যাকমেল না হয়েও ভালোবাসতে পারি। আর সবথেকে বড় কথা, আমি এটা শিখছি যে দুনিয়ার সবথেকে মিষ্টি স্বাধীনতা হলো ওই স্বাধীনতা যা আপনাকে ওই লোকেদের প্রত্যাশা থেকে মুক্ত করে দেয় যারা কখনো আপনার আসল মূল্য বোঝেনি। কিছু লোক, বিশেষ করে আমার সোসাইটির কিছু পুরনো চিন্তাধারার মহিলারা আজও আমাকে জিজ্ঞেস করে যে আমার কি রাহুলের কথা মনে পড়ে না, আমার কি নিজের কাজের উপর কোনো অনুতাপ নেই। আমার উত্তর হয়, একেবারেই না। আমার ওই নিরন্তর ঘাবড়ানির কোনো কথা মনে পড়ে না যে আজ সকালে উঠে আমাকে ছেলের কোন নতুন বিপদ মেটাতে হবে। আমার ওই ভয়ের কোনো কথা মনে পড়ে না যখন আমাকে বাড়িতে প্রতিটি শব্দ মেপে মেপে বলতে হতো যাতে তার রাগ না বেড়ে যায়। হ্যাঁ, আমার একটা জিনিসের কথা অবশ্যই মনে পড়ে, আর সেটা হলো এক বিভ্রম। এই বিভ্রম যে আমার এক ভরা পুরো পরিবার আছে যে আমাকে ভালোবাসে। কিন্তু বিভ্রম যতই সুন্দর কেন না হোক, আপনি সেগুলোর ওপর ভর করে আপনার পুরো জীবন কাটাতে পারবেন না। বাস্তবতা সবসময় বিভ্রমের থেকে ভালো হয়, ভুলে সেটা শুরুতে যতই তিক্ত কেন না মনে হোক। বাস্তবতা এটাই যে আমি নিজের মধ্যেই এক পুরো আর সম্পূর্ণ মহিলা। নিজের এই কাহিনীর মাধ্যমে আমি প্রতিটি মা, প্রতিটি বাবা আর প্রতিটি বয়স্ক মানুষকে জীবনের এক খুব বড় শিক্ষা দিতে চাই, যারা নিজেদের বাচ্চাদের ভালোবাসায় অন্ধ হয়ে নিজের সব কিছু তাদের হাতে তুলে দেয়। সবথেকে প্রথম আর জরুরি কথা এটাই যে কখনো কোনো অবস্থায় কোনো আইনি কাগজ বা মুক্তারনামা অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নিতে সেটা না পড়ে আর না বুঝে স্বাক্ষর করবেন না। যদি কেউ আপনাকে বলে যে এটা শুধু আনুষ্ঠানিকতা, তবে সেখানেই থেমে যান আর নিজের উকিলের সাথে নিজে কথা বলুন। দ্বিতীয় কথা, নিজের জীবনভরের কষ্টার্জিত কামাই, নিজের এফডি আর নিজের সম্পত্তির আসল কাগজপত্র সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখুন। সেগুলো কোনো সুরক্ষিত ব্যাংক লকারে রাখুন যা শুধু আপনিই খুলতে পারেন। তৃতীয় কথা, যা আমি খুব বড় মূল্য দিয়ে শিখেছি, সেটা হলো যে যখন আপনার নিজের সন্তান বা কোনো আত্মীয় আপনাকে বলে যে আপনার এই আর্থিক বিষয়গুলো মাথায় আসবে না, আমি সব সামলে নেব, তবে বুঝে নিন যে এটা বিপদের সবথেকে বড় ঘণ্টি। নিজের টাকার হিসেব নিজে রাখা শিখুন, তা সে যতই কঠিন কেন না মনে হোক। চতুর্থ আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আজকের এই ডিজিটাল যুগে নিজের ব্যাংকের মেসেজ অ্যালার্ট, নিজের ইউপিআই পিন আর নিজের ব্যাংকিং পাসওয়ার্ড সবসময় নিজের ওই ফোনেই রাখুন যা আপনার কাছে থাকে। কাউকেই নিজের ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ দেবেন না। আর শেষ কথা, ভালোবাসা নিজের জায়গায় আর আর্থিক সুরক্ষা নিজের জায়গায়। ভরসা করুন, কিন্তু সবসময় যাচাইও করুন। আপনার আর্থিক স্বাধীনতাই আপনার বার্ধক্যের সবথেকে বড় সম্মান। একে কারোরই আবেগপ্রবণ চাপে পড়ে কেড়ে নিতে দেবেন না। আজ যখন আমার এই নতুন আর স্বাধীন জীবনে সূর্য ডুবছে, আমি আমার বারান্দায় বসে আছি। আমার হাতে চায়ের পেয়ালা আছে,
আর আমার মনে এক অদ্ভুত শান্তি আছে। আমি হাওয়ায় নিজের পেয়ালা তুলি আর এক নিভৃত সেলাম জানাই ওই মহিলাকে যে আমি কখনো ছিলাম আর ওই মহিলাকে যে আমি আজ হয়ে উঠেছি। ৬৪ বছরে প্রথমবার আমি একেবারে ওই জায়গাতেই আছি যেখানে আমার হওয়া উচিত ছিল। আমি নিজের সাথে আছি, আমি শান্ত আছি, আর আমি পুরোপুরি স্বাধীন আছি। যদি আমার এই কাহিনী, আমার এই একাকিত্ব আর আমার এই লড়াই আপনাদের মনের কোনো তারকে ছুঁয়ে থাকে, তবে এই ভিডিওটি লাইক না করে যাবেন না। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও সত্য আর জীবন বদলে দেওয়ার মতো কাহিনী আমি আপনাদের কাছে পৌঁছতে পারি। আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে কি আপনি বা আপনার আশপাশে কেউ কখনো আপনজনদের থেকে এমন ধোঁকা খেয়েছে। আপনি কোন শহর থেকে আমার এই কাহিনী শুনছেন আমাকে লিখে অবশ্যই জানান। আপনাদের কমেন্টগুলো আমাকে এটা উপলব্ধি করায় যে এই দুনিয়ায় আমার কথা শোনার মতো কেউ তো আছে। নিজের আর নিজের আত্মসম্মানের সবসময় খেয়াল রাখবেন।